বসুন, এখানে বসুন। সুপ্রভাত। আমাদের বিজ্ঞান প্রসার এবং জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের যৌথ উদ্যোগে আমরা যে 7 দিন ব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করেছি, সারা ভারতবর্ষব্যাপী এই মেলা চলছে। ইটস আ সায়েন্স ফেস্টিভ্যাল, বিজ্ঞান সর্বত্র পূজ্যতে, ফর দ্য সেলিব্রেশন অফ 75th ইয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। আমরা সারা ভারতবর্ষে 75টি জায়গায় 75 লোকেশনস এই যে ফেস্টিভ্যাল একসাথে চলছে। আমাদের ভারতবর্ষের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং তথা সারা বিশ্বের সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। আমরা আশা করব যে আজকে আমরা এই সায়েন্স ফেস্টিভ্যালের 3rd ডে 24শে ফেব্রুয়ারি, প্রথম দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাকসেসফুল হয়েছে এবং আজকে তৃতীয় দিনও ঠিক একইভাবে সাফল্যমণ্ডিত হয়ে উঠবে আজকে আমাদের এই অনুষ্ঠান। প্রথম সেশন আমাদের একসাথে চলবে, প্যারালাল সেশন চলবে অ্যাকচুয়ালি। আমরা এখানে টেলিস্কোপ এবং মাইক্রোস্কোপি হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট করব, কিভাবে বানাতে হয়, কিভাবে কাজ করে এবং সেগুলো দেখব। সাথে আমাদের বায়োটেকনোলজি ওয়ার্কশপ চলছে, অন্যান্য স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসছে। সায়েন্স কর্নার আমাদের নিচে রয়েছে, বুক ফেয়ার রয়েছে, সেগুলো চলবে। সারাদিনের প্রোগ্রাম শিডিউল আমরা দিয়েছি। এরপরেই আবার 1 ঘন্টা পরে একটা ব্রেক নিয়ে আমরা চলে যাব আমাদের একটা ইন্ডিয়ান মাইলস্টোন। আজকের যে থিম, আমাদের 7 দিনে 7টা ডিফারেন্ট থিম রয়েছে। প্রথম দিন ছিল বিজ্ঞানের রীতিকথা, 24 তারিখ আজকে আছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবিকাশ, মাইলস্টোনস অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই মাইলস্টোনসে নিয়ে আজকে বক্তব্য রাখবেন 12টা থেকে একটা প্রফেসর কৌস্তব পান্ডা, বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে এসছেন কলকাতা বিশ্ববিদ্যালয়। তার আগে আমরা আর সময় নষ্ট না করে আমরা ডেকে নেব ডক্টর RL মুখার্জি। তোমরা অনেকেই হয়তো ওনাকে দেখেছো যে উনি মাইক্রোস্কোপি নিয়ে এবং ওনার বিভিন্ন ইনভেনশনস, প্রায় একটু আগে ওনার সাথে কথা হচ্ছিল, প্রায় 33টি ইনভেনশনের কথা উনি বলেছেন আমাদেরকে। এবং আমরা অত্যন্ত আশান্বিত যে পরবর্তী, আজকে সময় না হলে পরবর্তী আরেকদিন আমরা শুনবো ওনার যে জার্নি, যে উনি যেভাবে ইনভেনশন করবেন বলেই ওনার চাকরি ছেড়ে ঝাঁপ দিয়েছিলেন। আমরা সবাই জানতে আগ্রহী যে এই সাহসটা উনি পেলেন কোথা থেকে এই উদ্যোগ ওনার ভেতরে আসলো, যেটা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো যে স্টার্ট আপ আমাদের সবার ভীষণ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, যে স্টার্ট আপ করতে হবে। এবং সেই স্টার্ট আপ কিন্তু ছোটোবেলা থেকেই যদি আমাদের চিন্তাভাবনার মধ্যে না আসে, বড় হয়ে গিয়ে আর সেটা হয় না। যেটা কিন্তু উনি আরও প্রায় 25-30 বছর আগের ঘটনা, হয়তো উনি সেটা সেই সাহসটা দেখাতে পেরেছিলেন এবং আজকে উনি একজন সাকসেসফুল বিজ্ঞানী তথা এন্টারপ্রেনার। আমি রিকোয়েস্ট করব ডক্টর মুখার্জিকে আপনার সেশন স্টার্ট করতে। আপনার নিজের ঘটনা কিছু বলবেন এবং আজকের যে বিষয়, যে আমরা কিভাবে টেলিস্কোপ এবং মাইক্রোস্কোপ মেকিং করব, সেইটা নিয়ে আমরা হ্যান্ডস অন জিনিসটা করব এবং শিখব যে কিভাবে আমরা করতে পারি। ধন্যবাদ। গুড মর্নিং। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? গুড মর্নিং। আজকে আমরা এখানে টেলিস্কোপ মেকিং অ্যান্ড মাইক্রোস্কোপ নিয়ে কিছু কাজ করব। কিন্তু এখানে যে কাজটা হবে, এখানে গ্রুপে হবে। আচ্ছা, এইগুলোকে একটা করে টেবিলকে একটা গ্রুপ করে দেবো নাকি? কথা হবে না। আচ্ছা 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 আচ্ছা। তা স্যার যেটা বলছিলেন যে কিছু ঘটনা বলার কথা, তা আমার বিজ্ঞানের প্রতি যে আগ্রহটা এসেছে কিভাবে, জাস্ট দু একটা ছোট ছোট ঘটনা বলি। আমার বয়স তখন 4 বছর। তা আমি আমার ভাই বোনদের সঙ্গে, আমার ঠাকুরদাদা দুপুরবেলা বলছেন যে দুপুরবেলা শোয়ার মানে ঘুমাতে বলেছিলেন। তা আমার দুপুরবেলা ঘুম আসছিল না। তা আমি যখন যে ঘরটায় ছিলাম, বড় একটা ঘর, যে ঘরটার সমস্ত আলো বন্ধ করা ছিল, আর একটা জায়গায় খালি একটু ফাঁকা জায়গা ছিল, খালি জায়গা ছিল, যেখান থেকে আলো আসছিল। তা আমি যেখানটায় শুয়েছিলাম, আমার পায়ের দিকে ছিল একটা দেওয়াল, অর্থাৎ আমি শুয়ে থেকে আমার পায়ের দেওয়ালটা দেখছিলাম। তা চোখটা মানে কখনো খুলছি কখনো বন্ধ করছি। তা আমার ঠাকুরদাদা আমার পাশে বসেছিলেন। তা তখন উনি বলছেন যে খানিকক্ষণ পরে
শোয়ার খানিকক্ষণ পরে বলছে যে মরা কুমির লেজ নাড়ে। তা মরা কুমির লেজ নাড়ে এই কথাটা তো আমি শুনে সঙ্গে সঙ্গে আমার পাটা নাড়ানো শুরু করেছিলাম। তা উনি তখন আরও বললেন যে বাহ, একজনই ঘুমাচ্ছে, বাকিরা সব জেগে আছে। তখন আমি পাটা নাড়াচ্ছি, তা সেটা ছিল ঘটনাটা। এবারে আমি দেখছি যে আমার পায়ের কাছে যে দেওয়ালটা ছিল, সেই দেওয়ালটায় কিছু জিনিস আমি লক্ষ্য করলাম যে কিছু জিনিস মুভ করছে। যেমন আমি দেখতে পেলাম যে কিছু গাড়ি দেখা যাচ্ছে, কেউ কেউ হেঁটে যাচ্ছে, এরকম আমি দেখতে পাচ্ছি। তখন তো সিনেমার কোনো ধারণা নেই, আমার বয়স তখন 4 বছর। তা এইটা দেখার পরে আমার মনে খুব প্রশ্ন জাগে, কিন্তু প্রশ্নটা আমার নিজের মধ্যেই ছিল, আমি কাউকে জিজ্ঞাসাই করিনি যে এটা কী ঘটনাটা ঘটছে। তার কারণ হচ্ছে বাইরের উল্টো দিকে যে ঘরটা আমি ছিলাম তার বাইরে উল্টো দিকে রাস্তা ছিল, এবং রাস্তাতে গাড়ি যাচ্ছিল। সেই গাড়ি যেগুলো যাচ্ছে সেগুলোকে আমি দেওয়ালে দেখতে পাচ্ছিলাম। কিন্তু সেই ঘটনাটা, সেদিনের সেই ঘটনাটা আমি তখন ভাবছি যে আচ্ছা, এটা যে একটা মানে ঘরটা, যে ঘরটা আমি ছিলাম সেটা এই ঘরের প্রায় কাছাকাছি, একটু ছোট হলেও হবে। তা আমি দেখছিলাম যে আমি দেখতে পাচ্ছি ওরকমভাবে কিছু। তা আমি ভাবলাম যে এটা যদি এত বড় একটা জায়গায় যদি হয়, সেটা কি একটা ছোট জায়গায় সম্ভব? তাই এটা ভেবে আমি আমার ঠাকুমার কাছ থেকে একটা ফেলে দেওয়া একটা ওষুধের শিশি, সে ওষুধের শিশির বাক্সটা এখনো মনে আছে, সাদা রঙের ছিল, নিয়েছিলাম খালি বাক্সটা। আর আমার মায়ের কাছ থেকে একটা সেফটি পিন নিয়েছিলাম। আমি কি করেছি, সেফটি পিন দিয়ে একটা দিক ফুটো করেছি, ফুটো করে আর আরেকটা দিকে আমি দেখব বলে, মানে যেটা আমি পায়ের দিকে যেটা দেখেছিলাম সেইটাকে আমি কল্পনা করলাম যে ওইটা যদি ছোট জায়গা হয় কিনা দেখবো, এইটাই আমার মনের মধ্যে কৌতূহলটা এসেছিল। তা তখন আরেকটা দিক করেছিলাম, ওই ছোটো ছোটো ফুটো করে আঙ্গুল দিয়ে একটা ঠেলে সেখানে একটা বড় হোল করেছিলাম। এবারে পরের দিন আমি দুপুরবেলায় আমি দেখলাম যে দূরের গাছপালা ইত্যাদি আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তা তখন এটা তো নিজের একটা কল্পনা শক্তিতে বা যে ঘটনাটা ঘটেছে সেইটাকে দেখা যায় কি না এইসব ভেবে করেছিলাম 4 বছর বয়সে। পরে যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমি জানলাম যে আমি সেই দিন যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে পিনহোল ক্যামেরা। তো এটা ছোট একটা তোমাদের উদাহরণ দিলাম যে এরকম এরকম ঘটনা আমার জীবনে ঘটেছে। তো যেহেতু আমাদের বাকি আরও যারা আছে তারা আসেনি, আমি অন্য ক্লাসটা শুরু করতে পারছি না, তো তোমাদের এরকম আরও কয়েকটা ঘটনা বলতে পারি। তা আমার দাদা আমাকে দুটো লেন্স দিয়েছিল, দুটো লেন্স। তা লেন্স দুটো নিয়ে আমার কাছে বই খোলা ছিল, তা আমি লেন্স দুটো নিয়ে এরকমভাবে চোখের কাছে নিয়ে মুভমেন্ট করছিলাম। তা হঠাৎ করে আমি দেখতে পেলাম যে লেখাগুলো বড় করে দেখাচ্ছে আর উল্টো দেখাচ্ছে, আবার হাতটা যে একটু নড়ে যাচ্ছে, আবার অস্পষ্ট কিছু দেখা যাচ্ছে না, একটা পার্টিকুলার পজিশনেই দেখতে পাচ্ছি, যেই হাত নড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না। তখন আমি ভাবলাম এটা তো খুব মুশকিল, তো এটাকে কোনো যন্ত্রের আকার যদি দেওয়া যায় কেমন হয়। তা যন্ত্রটা কিভাবে বানাতে হবে, তখন আমি নিজের মনে কি করলাম, একটা যন্ত্র বানাতে হবে। তো যন্ত্র কী দিয়ে বানাবো, তা আমি পাউডারের ফেলে দেওয়া কৌটো, সেটা ছিল কিউটি পাউডার, এখনো মনে আছে নামটা, তখন আমি ক্লাস 8-এ পড়ি, 8-এ কি 9-এ পড়ি। একটা কিউটি পাউডারে খালি কৌটো নিয়েছিলাম। বাড়িতে একটা কাঠের টুকরো পেয়েছিলাম, শাল কাঠের, যে তোমরা চৌকাঠ যেরকম দেখতে পাও সেরকম একটা চৌকাঠ, তার নিয়ারলি 2 ফুটের মতন ছিল টুকরোটা। আর একটা সুইচ বোর্ড, যেগুলো সুইচ বোর্ডে তখন সেগুন কাঠের পাটাতন হতো মোটা, সেই সুইচ বোর্ডের টুকরো নিয়েছিলাম, যেটাকে আমি পেরেক মেরে মানে নিচে একটা বেস করেছিলাম, এখানে একটা টুকরো আমি আটকে দিয়েছিলাম। আর কি নিয়েছিলাম, পাউডারের কৌটো, প্লাস্টিকের সাদা রঙের পাউডারের কৌটো ছিল, যেটার উপরে আর নিচে আমি হোল করেছিলাম। কি হোল করেছিলাম, টিউবলাইটের যে ফেলে দেওয়া যে স্টার্টার, এখন টিউবলাইট তো সব এলইডি চলে এসছে, তা আগে ছিল তোমার যে নর্মাল যে কাচের যে টিউবলাইটগুলো ছিল, সেই টিউবলাইটে একটা স্টার্টার ব্যবহার করতো, সেই স্টার্টার অ্যালুমিনিয়ামের ছিল। তাই ওর খারাপ স্টার্টারের ভেতর থেকে আমি জিনিসটাকে ফেলে দিয়ে পেরেক দিয়ে ফুটো করে তার মধ্যে হোল করে আর তার মধ্যে লেন্সগুলো ঢুকিয়ে কাগজটা সাইড দিয়ে আটকে দিয়েছিলাম, যাতে করে লেন্সগুলো পড়ে না যায়। এরকম 2টো ইউনিট বানিয়েছি। বানানোর পরে আমি ওই পাউডারের কৌটো ওপরে আর নিচে আটকে দিয়েছিলাম। এবারে পাউডারের কৌটোটাকে ওই যে শাল কাঠের যে গুঁড়ি বলছিলাম, শাল কাঠের গুঁড়ির সঙ্গে আমি জিআই তার দিয়ে টাইট করে বেঁধে দিয়েছি। এবারে নিচে কিছু একটা রাখবো, মানে যেটাকে আমি দেখবো, মানে এটা কিন্তু সবটাই কল্পনার ভিত্তিতে করছি, নিজে দেখতে হবে। একটা এরকম ফেলে দেওয়া একটা টুকরো পেয়েছিলাম, যেটা মেটাল একটা পিস ছিল, যার মাঝখানে একটা ফুটো ছিল, সেটাকে আমি পেরেক দিয়ে ওখানে আটকে দিয়েছিলাম। তাহলে এরকম একটা স্ট্রাকচার হলো, এইরকম একটা স্ট্রাকচার হলো। তারপরে একটা আমি পাউডার কৌটোটা রেখেছি, পাউডারের কৌটোটাকে জিআই তার দিয়ে বেঁধেছি,
তারপরে দুটো ওপর আর নিচে স্টার্টারটা লাগিয়েছি এবং স্টার্টারের মধ্যে ওই যে লেন্সগুলো পেয়েছিলাম লেন্সগুলো ঢুকিয়ে দিয়েছি। এরপরে কি করেছি, আমাকে লাইটটা কোনো জায়গা থেকে পাঠাতে হবে, সেটার জন্য আমি কি করেছিলাম, যে আমুলের যে কৌটো হয় না, দুধের যে কৌটোগুলো হয়, তার কৌটোর যে উপরের ঢাকাটা, সেই ঢাকাটাকে নিয়ে তার যে রিফ্লেকশনটাকে ওটাকে তলায় আমি 45 অ্যাঙ্গেলে একটা সাপোর্ট দিয়ে আটকে দিয়েছি। এইসব তো করেছি। এবারে ভাবলাম যে দেখতে কি হবে, এবার দেখার জন্য কিছু জিনিস লাগবে, কি দেখব। এবারে খুঁজতে খুঁজতে বাগানে একটা ত্রিকোণা একটা ভাঙা কাচের টুকরো পেয়েছি। ভাঙা কাচের টুকরোটা তখন আমি জলে পরিষ্কার করেছিলাম, মাটি মাখা ছিল, সেটাকে পরিষ্কার করেছি। পরিষ্কার করে মুছে টুছে নিয়ে আমি যে জায়গাটা হোল ছিল বললাম মেটাল প্লেটে, সেখানে ওটাকে বসিয়েছি। বসানোর পরে এবারে ভাবছি দেখবো কি, কি দেখতে হবে। তা দেখলাম যে একটা মশা রক্ত খেয়েছে, সে আমারই রক্ত খেয়েছিল। সেটাকে এতই রক্ত খেয়েছিল যে সে নড়তে পারছে না, উড়ে উড়ে চলে যাচ্ছে। তা তাকে কোন রকমে ধরে নিয়ে ওই কাছের মধ্যে বসিয়ে টেনে দিয়েছিলাম। তা সেটা ছিল প্রথম ধাপ। এবার তো দিয়েছি, এবারে দেওয়ার পরে এবারে দেখছি কিছুই দেখা যাচ্ছে না। উপর দিয়ে চোখ রাখছি, যেটা আমি হাতে করছিলাম সেটাকে এবারে যন্ত্রের আকার দিয়েছি। এবারে চোখ রেখে যখন ওপরে দেখছি, তখন আমি দেখতে পাচ্ছি যে ডিম ডিম মতন কিছু দেখা যাচ্ছে। তো ডিম ডিম মতন সেটা কি, তখন আমি বুঝতে পারলাম এটা কোনো কোষ দেখা যাচ্ছে। তো কোষটা কি, এবারে আমি স্যারের সঙ্গে, আমি যে স্কুলে পড়তাম সে বায়োলজির টিচারকে আমি বললাম যেরকম একটা জিনিস বানিয়েছি। তো স্যার তো খুব খুব এক্সাইটেড। তা স্যার বললেন চলো তাহলে তোমার যন্ত্রটা আজকে দেখতে যাব। তা বিকেলবেলায় আমার স্কুলের স্যার, আমার হেড স্যার, অন্যান্য বন্ধুরা, মাস্টারমশাই সবাই আমার বাড়িতে এলেন যে যন্ত্রটা কি দেখবেন বলে। তাই দেখে তো খুব এক্সাইটেড, বললেন যে যে যন্ত্রটা আমি বানিয়েছি সেটাকে বলা হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপ। বললেন যে তুমি পরের দিন এটাকে নিয়ে এসো স্কুলে। তা পরের দিন আমি ওটাকে, এবং আর বড় যন্ত্র প্রায় 2 ফুট হাইট, সেটাকে নিয়ে কাগজ টাগজ দিয়ে মুড়ে আমি স্কুলে নিয়ে গেলাম। স্কুলে নিয়ে যাওয়ার পরে তারপরে স্যার ওইটাকে রাখলেন। তারপরে আলমারি থেকে একটা যন্ত্র বার করে রেখে বললেন এটাকে বলা হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সেটা সাইজে একটু ছোট ছিল কিন্তু অনেক ভারী, আমার যন্ত্রটা থেকে অনেক ভারী। সেটা কালো রঙের যন্ত্র বার করেছিলেন, বললে এটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এবং উনি মেজার করে বললেন যে তুমি যেটা বানিয়েছো সেটা নিয়ারলি 100 টাইমস ম্যাগনিফিকেশন হচ্ছে। তা এবারে উনি আরও দুটো মাইক্রোস্কোপ দেখালেন, সেটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, এবং সেটা ম্যাগনিফিকেশন বললেন যে 20 টাইমস 10 টাইমস এরকম বলেছিলেন। তা স্যারের নাম ছিল সুজয়বাবু। উনি একটা কথা বলেছিলেন যে এই যে 10 টাইমস বা 20 টাইমসের পরে যদি ফার্দার ম্যাগনিফিকেশন করতে হয় তাহলে আমাদেরকে কম্পাউন্ড মাইক্রোস্কোপেই যেতে হবে। অর্থাৎ সিম্পল মাইক্রোস্কোপ পরে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, মাঝখানে আর কেউ কোনো যন্ত্র কেউ আবিষ্কার করতে পারেনি আর করতে পারবেও না। তা এই যে কথাটা শুনেছিলাম, তারপর থেকে আমি আমার চিন্তাধারা শুরু করি। এবার পড়াশোনা চলতে থাকে, চলতে চলতে তারপর আমি চাকরি করি। চাকরি করতে করতে আমার গবেষণাও চলতে থাকে। এবং একটা সময় এরকম হয় যে আমি কাজটাকে মানে গবেষণা কাজটাই তখন মানে বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়, কারণ 95% কাজ আমি এগিয়েছি। কারণ আমি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় পোস্টেড ছিলাম এবং সব জায়গাতে আমি আমার নিজের রিসার্চ ল্যাবরেটরি নিজেই বানাতাম এবং গবেষণা করতাম। তা আলটিমেটলি দেখা গেল যে আমাকে কাজটা করতে গেলে, আমার যে গবেষণা কাজটা করতে গেলে আমাকে চাকরিটাকে ছাড়তেই হবে, নাহলে এটা কিন্তু গবেষণা হবে না, কোনোদিনও হবে না। তারপর আমি চাকরিটা ছেড়ে দিয়ে বাকি গবেষণা কমপ্লিট করি এবং প্রথম আবিষ্কার করি মাইক্রোস্কোপ, যেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো পরে। ঠিক আছে, তা আজকে এই শর্ট স্টোরি এরকম বললাম, এরকম অনেক আবিষ্কারের অনেক ঘটনা আছে, তা যেগুলো তোমাদের দেখাবো। তোমাদের কি ভালো লাগলো শুনে, না ঘুম পেল? হ্যাঁ, ঘুম পাইনি? আচ্ছা, তা আজকে আর কেউ আসবে? সেই জলটা একটু খাওয়া যাবে? এই স্যার বসে আছেন, এর সঙ্গে আলাপ হয়েছে তোমাদের? আচ্ছা, আমরা খুব সংক্ষেপে, কারণ এই যে ওয়ার্কশপটা হবে টেলিস্কোপ মেকিং ওয়ার্কশপ, এটা কিন্তু 2 দিন লাগে, 2 দিন পুরো লাগে। তা আজকে যেহেতু এখানে খুব অল্প সময়ে আমরা কাজটা করব, তা খুব সংক্ষেপে তোমাদেরকে ব্যাপারটা বলে রাখি। এই যে টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ যেটাই করি না কেন, তার মধ্যে কিছু
আমাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ইন দ্য সেন্স যে ছোট ছোট অঙ্ক কষতে হবে কাজ করতে গেলে, তা সেইগুলো করতে হবে, কিন্তু আজকে আমাদের মানে সেই করার জায়গাটা খুব কম। তা আমরা আজকে গ্রুপে কাজ করব এখানে, আমি একটা জায়গায় তোমাদেরকে দেখাবো, তোমরা সেটাভাবে করবে। তো মোটামুটি যেটা বলে রাখি, টেলিস্কোপ আমরা অপটিক্যাল টেলিস্কোপ দু ধরনের, একটা হচ্ছে রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ, তোমাদের কাছে সবার কাছে খাতা আছে, পেপার আছে, লিখে রাখো। একটা হচ্ছে রিফ্লেক্টিং টাইপ, অর্থাৎ আলো পড়লো, আলোটা প্রতিফলন হলো, যেমন আমরা আয়না দেখি, মিরর দেখি, তাই এটা হচ্ছে মিরর বেসড। এইটা মানে একটা জায়গায় ধরো একটা আলো পড়ছে, আলো এদিক থেকে পড়ছে আর আলোটা বেরিয়ে চলে আসছে। আর দ্বিতীয়টা হচ্ছে রিফ্র্যাক্টিং, হচ্ছে কি লেন্স দিয়ে, অর্থাৎ সেখানে আমরা টেলিস্কোপে কাজ করব লেন্স দিয়ে, যে একটু আগে মাইক্রোস্কোপে গল্প করলাম, যেমন মাইক্রোস্কোপে যেমন লেন্স থাকে, তো সেরকম রিফ্র্যাক্টিং টাইপে আমরা লেন্স ইউজ করব। তো এবারে এই দুটো টাইপেরই টেলিস্কোপ হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ। এছাড়া অনেক রকম টেলিস্কোপ হয়, যেমন রেডিও টেলিস্কোপ। রেডিও টেলিস্কোপে না আছে কোনো লেন্স, না আছে মিরর, কিন্তু সেটা রেডিও টেলিস্কোপ, সেখান থেকে বাইরে থেকে সিগন্যাল নিয়ে আসবে, তারপরে সেখানে সিগন্যালটা একটা জায়গায় পড়বে, পড়ে সেটা কনভার্জ হবে, করে একটা জায়গায় সিগন্যালটা রিসিভ হবে, রিসিভ করে সেটাকে অ্যানালাইসিস করবে, প্রসেস করবে, করে তারপর সেটাকে আমরা ইমেজ হিসাবে কিছু দেখতে পাবো। তা সেগুলো আমরা এখন যাচ্ছি না, আমরা আগে প্রথমে এই দুটো ধরনের টেলিস্কোপ আমি জাস্ট একে বুঝাচ্ছি। প্রথম আসছি আমরা রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপটা তোমাদেরকে একটু একে বুঝাই যে কী ধরনের ব্যাপারটা ঘটে। আমি যেটা করছি বা আঁকছি তোমরা একটু জাস্ট শর্টে লিখে রাখো, তো যেটা তোমাদের কাজে লাগবে। এখান থেকে লাইট রে এখান থেকে যাচ্ছে, আলো এখান থেকে ঢুকলো, এখান দিকে আসছে, এসে কি করবে, এখানে মিরর আছে, এটাকে বলা হচ্ছে কনকেভ মিরর। এটাকে কনকেভ মিরর বা আমরা প্রাইমারি মিরর বলে থাকি। আর এইটা ফ্ল্যাট মিরর, আর এটা হচ্ছে ফ্ল্যাট মিরর। আলোটা এখানে আসবে, দূর থেকে আলো আসছে, এসে এই কনকেভ মিররে পড়ছে, পড়ে লাইট রে কি করবে, আবার এখান থেকে বেরিয়ে যাবে, রিফ্লেক্ট করে বেরিয়ে এখানে এই মিররটা আছে, এই মিররটায় পড়বে, পড়ে এখানে একটা ইমেজ ফর্ম করবে, যে ইমেজটা এই আইপিস এখানে রয়েছে, আইপিস দিয়ে আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে বেসিক, আমরা একটা আমরা একটা টেলিস্কোপের রিফ্লেক্টিভ টেলিস্কোপ যেভাবে থাকে সেভাবে একটা ছবিটা আঁকলাম। তোমরা দেখেছো টেলিস্কোপ? দেখেছো? কে কে দেখেছো? হাত তোলো। কে কে টেলিস্কোপ দেখেছো আগে চোখ দিয়ে? কেউ দেখোনি? টেলিস্কোপে কি হয় বলতে পারো? একটা টেলিস্কোপের কি কাজ? একটা মাইক্রোস্কোপ আর টেলিস্কোপের মধ্যে পার্থক্য কি বলো তো? আমি পার্থক্য জানছি, একটা মাইক্রোস্কোপ আর একটা টেলিস্কোপ, দুটো যন্ত্রের মধ্যে পার্থক্য কি কি বলো? বলো, তুমি বলো। লাইটের দরকার হয় না? মাইক্রোস্কোপে লাইটের দরকার পড়ে, টেলিস্কোপে লাগে না? আচ্ছা তুমি বলো তো, বসো বসো, তুমি বলো। আচ্ছা দুটোই কিন্তু ম্যাগনিফিকেশন করছে, বসো তুমি বসো।
একটা টেলিস্কোপও ম্যাগনিফিকেশন করছে, একটা মাইক্রোস্কোপও ম্যাগনিফিকেশন করছে। তা দুটোর মধ্যে পার্থক্য একটা জায়গা আছে। মাইক্রোস্কোপে আমরা অবজেক্টকে, দুটোই অবজেক্ট দেখছি, টেলিস্কোপে অবজেক্ট দেখছি, মাইক্রোস্কোপে অবজেক্ট দেখছি। তাহলে পার্থক্যটা কোথায়? একটাতে মাইক্রোস্কোপে অবজেক্ট কাছে থাকে, মাইক্রোস্কোপে অবজেক্ট থাকবে মাইক্রোস্কোপের কাছে, আর টেলিস্কোপে থাকবে অবজেক্টটা টেলিস্কোপের থেকে অনেক দূরে। বুঝতে পেরেছো? টেলিস্কোপে অবজেক্টটা থাকবে দূরে, মাইক্রোস্কোপে থাকবে কাছে, কিন্তু দুটোই ম্যাগনিফিকেশন করবে। এবং ম্যাগনিফিকেশনটা করবে দুটোতেই করতে হবে, দুটোতে ধরো চোখ দিয়ে বা যেভাবে হোক আমরা দেখবো ইমেজ ফর্ম করছে। কিন্তু একটা থাকবে অবজেক্টের, এই যে যেটা বললাম এটাকে হচ্ছে কনকেভ মিরর, যেটা হচ্ছে অবজেক্টিভ। টেলিস্কোপের মেইন অবজেক্টিভ হচ্ছে এইটা। তা মাইক্রোস্কোপের অবজেক্টিভ তোমরা নামটা শুনেছো। তো এবারে এই কনকেভ মিররের এইটা হচ্ছে ফ্ল্যাট মিররটা হচ্ছে অবজেক্টিভ, আর তোমার মাইক্রোস্কোপে যেটা দেখায় সেটা যেটা অবজেক্টের কাছে থাকে সেটা হচ্ছে অবজেক্টিভ। দুটোর ডিফারেন্স কি বোঝা গেল? দুটোই ম্যাগনিফিকেশন করবে, কিন্তু একটা কাছে জিনিসকে দেখবে, একটা দূরের জিনিসকে দেখবে। ঠিক আছে? দুটোকেই লাইট নিয়েই কাজ করছে, বিনা আলোতে কিছুই হবে না। মাইক্রোস্কোপেও যেমন আলোটা তুমি বললে আলো লাগবে, টেলিস্কোপেও আলো লাগবে। টেলিস্কোপে আলোটা কি যাকে দেখছি তার আলোটা নিচ্ছি। ধরো আমি একটা দূরে কিছু দেখছি, সেটা চাঁদ হতে পারে, গাছ হতে পারে, সেখান থেকে আলো এসে পৌঁছাতে হবে, তো টেলিস্কোপে পৌঁছাতে হবে। নেক্সট হচ্ছে টেলিস্কোপে, মাইক্রোস্কোপে তোমার লেন্সটা থাকে ছোট, তাই তো, আর টেলিস্কোপে লেন্সটা থাকবে বড়। মিরর হোক বা লেন্স হোক সেটা থাকবে বড়। বড় হলে কি সুবিধা হবে বলো তো, কেউ একটা ভেবে বলো তো, বড় হলে কি সুবিধা হবে? একটা মিরর যদি বড় হয় তাহলে কি হবে? তোমরা মিররে দেখেছো মিরর দিয়ে রিফ্লেকশন হয় জানো? রিফ্লেকশনের হ্যাঁ, রিফ্লেকশনটা যেহেতু বড়, অবজেক্টটা যেহেতু বড়, সেহেতু রিফ্লেকশনটা বড় হওয়া দরকার, তাই জন্য বড় লেন্স ব্যবহার করা হচ্ছে আমার মনে হয়। আর কেউ কিছু বলবে না? আর কেউ কিছু বলবে? বলো বলো বলো, হাত তুলেছি, বলো। একটা স্ক্যাটার্ড লাইট এক জায়গায় দেখতে পারবো? অনেকটা এরিয়ার আমার যত বড় মিরর হবে তত বেশি আলো ওখানে পড়বে, তাই না? ধরো আমি একটা টেলিস্কোপ এখানে রেখেছি, একটা বুঝে নাও সাধারণ জিনিস বোঝো, এখানে একটা টেলিস্কোপ রেখেছি, কি দেখছি? অনেক দূরে একটা কিছু রয়েছে। তা অনেক দূরের থেকে লাইটটাকে তো আসতে হবে, আলোটা এসে এখানেই পৌঁছাতে হবে। তাহলে আলো তো খুব অল্প আসছে এখানে, ভালো করে বোঝার চেষ্টা করো, আলো কিন্তু এখানে আসতে হবে। আমরা যখন চোখ দিয়ে দেখছি তখনও কিন্তু আলো এসে আমাদের চোখে পৌঁছাচ্ছে, আমাদের লেন্সের ভেতর দিয়ে রেটিনায় পড়ছে, তখনই দেখতে পাচ্ছি। খুব ক্ষীণ আলো অনেক সময় কি হয় আমরা দেখতেই পাই না, তাই নয় কি? তার মানে লাইটে যে পরিমাণ আলোটা পৌঁছাচ্ছে সেই পরিমাণ আমাদের চোখ দেখতে পায় না। তা টেলিস্কোপও তাই হতে পারে। তাহলে টেলিস্কোপ যখন দেখতে পাচ্ছে না তাহলে কি হবে আমাদের চোখে, তোমরা একটু খুব ভালো করে বোঝো, আমাদের অন্ধকারে থাকলে, ধরো তুমি বাড়িতে অন্ধকারে শুয়ে আছো, লোডশেডিং হয়েছে বা এরকম কিছু হয়েছে, অন্ধকার হয়েছে, হঠাৎ করে আলো জ্বালাও, তখন কি অস্বস্তি হয়? তো বা আলো জ্বলছে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, তখন কি হয়? আমরা হাতে কাছে দেখতে পাই না, আবার খানিকক্ষণ পরে দেখতে পাই, তাই তো? এটা সবাই, আমি একদম আজকে গল্প ছলে শেখাচ্ছি, কারণ নাহলে একটু গল্প না করলে তোমাদের মাথায় ঢুকবে না আর কি। তাহলে কি হবে? এটা হচ্ছে আলোটা কমানো বাড়ানো হচ্ছে, যে কে করছে? আমাদের চোখের মধ্যে একটা জিনিস আছে যে ছোট বড় হচ্ছে, ঠিক আছে, সেটাকে পিপল বলি। তো সেই আই পিপলের মধ্যে ও অ্যাপারচারটা সেট করে। তোমরা ক্যামেরা দেখেছো? ক্যামেরা দেখো, যে ক্যামেরা ছবি উঠছে সেখানে একটা ক্যামেরা আমার অ্যাপারচার বড় ছোট করা যায়, অর্থাৎ আমি কতটা আলো ঢোকাবো কতটা ঢোকাবো না, তাই তো? তাহলে টেলিস্কোপের মিরর যত বেশি বড় হবে তত বেশি আলো নেব, লেন্স, টেলিস্কোপের লেন্স যত বেশি হবে তত আমি বেশি আলো পাবো। তাহলে বড় টেলিস্কোপের সুবিধা কি? যেটা এমনি ছোট টেলিস্কোপে দেখা যাচ্ছে না সেটাকে আমি দেখতে পাবো। পরিষ্কার হলো ব্যাপারটা? কি তোমরা বুঝতে পারছো? কি বুঝলে? বড় সুবিধা না ছোট সুবিধে? বড় সুবিধে। আচ্ছা, বড় যেমন সুবিধা আছে অসুবিধা আছে। কি? বড় জিনিস বানানো অনেক কঠিন, বানানো অনেক কঠিন। একটা ছোট মিরর বানানো যত সহজ, আর একটু বড় হয়ে গেলে, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, একটা 3 ইঞ্চি মিরর, একটা 4 ইঞ্চি মিরর। 3 ইঞ্চি মিররটা বানাতে যতটা
পরিশ্রম করতে হবে, 4 ইঞ্চি তার থেকে অনেক গুণ পরিশ্রম করতে হবে, 6 ইঞ্চি আরও বেশি পরিশ্রম করতে হবে। অর্থাৎ মিরারের ডায়ামিটার যত বড় হবে তত আমার পরিশ্রমটা বাড়বে, দাম তত বাড়বে। ঠিক আছে, আমি বেশি ডিপে যাচ্ছি না। তাহলে এটা হয়ে গেল কনকেভ মিরার, আর এটা হচ্ছে রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ। আজকে এখানে যে কাজটার জন্য আমরা এখানে বসেছি সেটা হচ্ছে রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপ। এইটা তোমরা টেলিস্কোপ কে আবিষ্কার করেছিল জানো? টেলিস্কোপ হ্যাঁ হ্যাঁ কি কি আরেকবার ঠিক করে বলো। লিপার্সি, হেন্স লিপার্সি টেলিস্কোপের আবিষ্কার ধরা হয়। তোমরা কি ঘটনাটা জানো, কি ঘটেছিল তুমি জানো? বলো। খবর যায়, গ্যালিলিও বলছে, হ্যাঁ গ্যালিলিওর কাছেই তো খবর যায়, তারপর উনি ওই যন্ত্রটার ব্যাপারে জানতে পারেন এবং উনি ওই যন্ত্রটা ওনার আরো উন্নতভাবে বানান এবং ওটা প্রোডাকশন অনেক বেশি করে করেন। তাই গ্যালিলিওকেই ধরা হয় যে টেলিস্কোপের আবিষ্কার। আচ্ছা শোনো, ব্যাপারটা হচ্ছে, বসো বসো, আমি যেটা বলছিলাম যে কোনো একটা আবিষ্কারের পিছনে একটা ঘটনা ঘটতে থাকে, ইতিহাস থাকে। তা হেন্স লিপার্সি টেলিস্কোপের আবিষ্কার কিভাবে হয়েছিল না হয়েছিল সেটা একটু শুনে রাখো। ওনার একটা চশমার দোকান ছিল, এবারে চশমার দোকানে দুটো বাচ্চা তারা খেলা করছিল, খেলা করতে করতে দুটো বাচ্চা খেলছিল, ওই চশমারই ওই লেন্স নিয়ে খেলছিল। খেলতে খেলতে দুটো বাচ্চা এরকম করে নাড়ানাড়ি করছিল, যেভাবে সে আমি আমার মাইক্রোস্কোপের ঘটনাটা বললাম ঠিক ওই ধরনের একটা ঘটনা ঘটেছিল। এবার খেলতে খেলতে বাচ্চা দুটো হঠাৎ করে একটা বাচ্চা একটা বাচ্চা এইটা করলে তো কাছে দেখা যাচ্ছে, মানে দূর থেকে কাছে চলে আসছে। তো ওরা ওদের কাছে খুব ব্যাপারটা খুব মজা লেগেছিল। হ্যাঁ, দুটো লেন্স নিয়ে এইভাবে করতে করতে হঠাৎ করে দেখলে বেশ খানিকটা কাছে লাগছে, ওদের কাছে খুব মজা লেগেছিল। তো ওরা তখন ওই যে দোকানের যে মালিক হেন্স লিপার্সিকে বলেছিল যে এরমভাবে দেখা যাচ্ছে। তো উনিও দেখলেন বাহ খুব সুন্দর তো দেখা যাচ্ছে, কাছে দেখাচ্ছে। তখন হেন্স লিপার্সি ওইটাকে কি করলেন, একটা কাগজে মুড়ে এদিকে একটা লেন্সকে লাগালেন, এদিকে আরেকটা লেন্সকে লাগালেন, লাগিয়ে দেখা যাচ্ছে যে ধরো তুমি ওখানে বসে আছো, তোমাকে ওইখান থেকে মনে হচ্ছে এইখানে লাগছে, একটু কাছে লাগছে, এই অবধি হয়েছিল। এরপরে উনি এটা ভাবলেন যে উনি এটাকে পেটেন্ট করবেন, উনার যে আবিষ্কার করেছেন সেটাকে পেটেন্ট করবেন। তা উনি পেটেন্টের জন্য আবেদন করলেন, কিন্তু সরাসরি ওটাকে নাকচ করে দিল পেটেন্ট থেকে, অফিস থেকে। তো কেন নাকচ করলো? তারা বলল যে এটা পেটেন্টেবল নয়, একটা পেটেন্ট দেবার যোগ্য নয়। এটা কেন যোগ্য নয়? বললো এটা তো সাধারণ জিনিস, একটা পাইপ রয়েছে, একটা কাগজের পাইপ, তার এদিকে আরেকটা লেন্স এদিকে একটা লেন্স, বলে এটা তো কোনো পেটেন্ট হতে পারে না। একটা পেটেন্ট হতে গেলে তার মধ্যে অনেক জটিলতা থাকতে হবে, একটা সহজ জিনিস কখনোই পেটেন্ট হবে না, তাহলে লোকে তো ভেঙে কপি করে দেবে, তাহলে পেটেন্ট হবে না। তা উনাকে পেটেন্ট দিলেন না, পেটেন্ট অফিস বললো যে না তোমাকে পেটেন্ট দেওয়া হবে না। যে কারণে যে টেলিস্কোপের যে প্রথম আবিষ্কার, যেটা উনি করেছিলেন, উনি কোনো পেটেন্ট পাননি। ঠিক আছে, তাই খবরটা তখন উনি কি করলেন, উনি লোকজনকে দেখাতে শুরু করলেন, ওটাকে স্পাই গ্লাস হিসাবে ইউজ করা হলো। স্পাই গ্লাস মানে দূরে কেউ দাঁড়িয়ে আছে, এখান থেকে দূর থেকে একটুখানি কাছে দেখে নিল, একটু কাছে চলে এলো, লুকিয়ে দেখা যাকে বলে। এই করতে করতে গ্যালিলিওর কাছে খবরটা পৌঁছালো। তো গ্যালিলিও বললো বাহ দেখি তো কি করা যেতে পারে। তো গ্যালিলিও ওইটাকে নিয়ে একটু মডিফিকেশন করলেন, করে টোরে কি করলেন যে ওটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করলেন একটুখানি। কারণ ওখানে যেটা করেছিলেন উনি, যে এরকম কাছে দেখা যাচ্ছে, একে দেখা যাচ্ছে কিন্তু হয়তো ওকে দেখা যাচ্ছে না। তো গ্যালিলিও সেটাকে ব্যবস্থা করে দিলেন যাতে করে আগে পরে দেখা যায়, মানে ফোকাসিং করা যায়, এবং সেটাকে একটু ফিল্ডটাকে ছোট করে দিলেন। এই করে গ্যালিলিও করেছিলেন কি, আকাশের চাঁদের মুন কেটার দেখতে পেরেছিলেন ওনার টেলিস্কোপ দিয়ে। উনি বৃহস্পতি, জুপিটারের 4টে মুন দেখতে পেয়েছিলেন। তো এইগুলো গ্যালিলিও করেছিলেন, এবং গ্যালিলিও যেটা করেছিলেন যে জনসম্মুখে সবার সামনে এই যন্ত্রটাকে দেখিয়েছিলেন। যে কারণে অনেকে হয়তো বলে থাকবে যে গ্যালিলিও টেলিস্কোপটাকে আবিষ্কার করেছে, কিন্তু গ্যালিলিও করেনি। যদি আবিষ্কার করতে হয় তাহলে ছোট বাচ্চা দুটোর কথা বলতে হয়, তাহলে যে গল্পটা তোমাদের বলছিলাম।
ছোট বাচ্চা দুটো দেখেছিল বলে কিন্তু তারা হেন্স লিভারসিকে এই ব্যাপারটা দেখাতে পেরেছিল এবং সে ওটা বানিয়েছিল আলটিমেটলি গ্যালিলিওর কাছে। আমি এই ঘটনাগুলো বলছি যে তোমাদের জাস্ট ইতিহাসটা জেনে রাখা দরকার আছে, সেই জন্য বলছি। তা আলটিমেটলি গ্যালিলিও ওইভাবে করেছিলেন এবং আলটিমেটলি নিজের চোখটা অন্ধ হয়েছিলেন, উনি সূর্য দেখতে গেছিলেন। তোমরা তো জানো যে শেষ জীবনে গ্যালিলিওর চোখ অন্ধ হয়ে গেছিল। তা কখনোই টেলিস্কোপ দিয়ে কেউ সূর্য দেখতে যাবে না। সূর্য দেখতে গেলে তার অনেক পদ্ধতি আছে। তোমরা এখানে টেলিস্কোপ যদি বানাও, কেউ কখনোই সূর্য দেখতে যেও না। আশা করি এখানে সবাই চলে এসছে, এটা এখন আসবে। তা টেলিস্কোপে সূর্য দেখতে যেও না, সূর্য দেখতে গেলে তার অন্য প্রসেস আছে, সেই প্রসেসেই সূর্য দেখতে হবে, নলে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সারা জীবনের মধ্যে চোখ অন্ধ হয়ে যাবে টেলিস্কোপে দেখার জন্য। তা এইটা হচ্ছে আমাদের টেলিস্কোপের রহস্যটা। এরপরে ধাপে ধাপে টেলিস্কোপের অনেক বিবর্তন এসছে, অনেক রকম চেঞ্জ এসেছে, নতুন নতুন টেলিস্কোপের আবিষ্কার হয়েছে। এরপরে এই কনকেভ মিররের পরে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব, এটা বোঝা গেছে। এরপরে যেটা আমি পড়ে যাবে না তোটা, আচ্ছা গ্যালিলিও যে টেলিস্কোপটা করেছিলেন সেটার একটু জাস্ট তোমাদেরকে ব্যাপারটা বলি। উনি এখানে একটা লেন্স রেখেছিলেন আর এইখানে একটা কনকেভ মিরর রেখেছিলেন। মোটামুটি একটু রাফ রেখে দিলাম। তোমার দূরে একটা অবজেক্ট রেখেছি, যে অবজেক্টটা এখানে একটা ইমেজ ফর্ম করবে, যে ইমেজটা এখানে তোমার আর একটা ইমেজ হিসাবে আমরা দেখতে পাবো, সেটা যে অর্থাৎ সোজা দেখতে পাবো। উনি রেখেছিলেন যে টেলিস্কোপে, যাতে করে যেটা করেছিলেন, যেটা লিপার্সি যেটা করেছিলেন সেই টেলিস্কোপেরই জাস্ট সংস্করণ করেছিলেন, যে বড় ছোট মানে অ্যাডজাস্ট করা যায়, অর্থাৎ সামনে দেখা যাবে, দূরেরও দেখা যাবে, আর এখানে চোখ রেখে এখানে দেখতে হবে। তো এটা হচ্ছে রিফ্লেক্টিং টাই টেলিস্কোপ। আজকে আমরা যে টেলিস্কোপ এখানে আসলো না আমাদের তাহলে আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ, অর্থাৎ আলো এখান থেকে ঢুকবে, ঢুকে একটা জায়গায় ইমেজ প্রতিবিম্ব ফেলবে, ফেলার পরে এই লেন্সটা সেটাকে আইপিস হিসাবে কাজ করছে। গ্যালিলিওর যে টেলিস্কোপটা করেছিলেন তার কিছু অসুবিধা হয়েছিল। অসুবিধাটা কি? তাতে ন্যারো ফিল্ড হয়েছিল। ন্যারো বোঝো, ছোট্ট। হ্যাঁ ক্লাস চলছে। হ্যালো, ওপরে তিনতলায়। এটা তিনতলা, এটা কোন ফ্লোর? এটা থার্ড ফ্লোর। আচ্ছা, তাহলে এইটাতে গ্যালিলিও যেটা করেছিলেন যে ছোট বড় করা যায়, অর্থাৎ একটার মধ্যে একটা ঢুকে যাচ্ছে, এদিকে একটা লেন্স এদিকে লেন্স। যেটা অসুবিধাটা হয়েছিল ন্যারো ফিল্ড, অর্থাৎ আমার ধরো এখানে একটা গাছ হয়েছে, কথা বলছে, একটা গাছ রয়েছে, আমি টেলিস্কোপ দিয়ে যখন দেখব তখন গাছটাকে বড় করে দেখছি, ঠিক আছে, কিন্তু গাছটা যখন আমি দেখব একটা খুব ছোট্ট অংশ দেখতে পাচ্ছি। আর ধরো একটা জিনিস, একটা ছোট অংশ দেখছি, আর একটা এরকমই দেখছি। ধরো গাছের একটা পাখি বসে আছে, তাই পাখিটাকে আমি এখানে দেখছি, আর এখানেও পাখিটাকে দেখতে পাচ্ছি, কিন্তু গাছের বাকি জিনিসটাকে দেখতে পাচ্ছি। তাই এটার থেকে এটা বেশি সুবিধে, অর্থাৎ অ্যাডজাস্ট করার সময় আমি পাখিটাকেও দেখবো, বাকি অংশটা কি আছে, যে পাখির সঙ্গে ধরো আরেকটা পাখি বসে আছে, কিন্তু এখান দিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু এখান দিয়ে দেখতে পাচ্ছি। অর্থাৎ ফিল্ডটা যদি বড় হয়, যেখান দিয়ে দেখছি সেটা ফিল্ডটা যদি বড় হয়, তাহলে একসঙ্গে আমি অনেকটা জিনিস দেখতে পাবো। আমরা আজকে যে টেলিস্কোপের নিয়ে আলোচনা করছি বা করব বলে ঠিক করেছি, তো সেখানে আমরা ফিল্ডটাকে বড় নিয়ে দেখব। ফিল্ডটা বড় দরকার,
যেটা ওই টেলিস্কোপে হয়নি। আর আজকে আরেকটা জিনিস তোমরা জেনে রাখো যে টেলিস্কোপের কোনো জিনিস দেখতে গেলে তার অনেক কিছু কিছু সুবিধা অসুবিধা আছে। অসুবিধা বলতে কি, আমরা রিফ্র্যাক্টিং টেলিস্কোপ দেখতে গেলে অসুবিধা হচ্ছে যে লেন্সের কিছু ত্রুটি থাকে, অ্যাবারেশন যেটাকে বলা হয়। তার মধ্যে ধরো ক্রোমাটিক অ্যাবারেশনটা খুবই ঝামেলাজনক একটা ব্যাপার। কীরকম, তোমরা জানো সাদা আলোর মধ্যে অনেকগুলো রং মিশে থাকে, তো যখন লেন্সে কোনো ইমেজ পড়ে সেই রঙগুলো আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে, মানে একটা পরিষ্কার ইমেজ করার জন্য অনেক ঝামেলা আছে, মানে তার মধ্যে অনেক কিছু যে লেন্সটা আছে লেন্সের মধ্যে অনেক কাণ্ডকারখানা আছে। আজকে অত ডিটেলসে যাচ্ছি না কারণ আমাদের হাতের সময়টা কম। তা সেই লেন্সের যেগুলো কালারে ভেঙে যায়, ধরো একটা লাইট রে আসছে, লাইট রে কালারে ভেঙে গেল। তোমরা প্রিজম শুনেছো, সবাই প্রিজম জানো। তো প্রিজমে কি হচ্ছে, একটা হোয়াইট লাইট রে আসছে, হোয়াইট লাইট রে এসে কালারে ভেঙে দিচ্ছে। ঠিক আছে, তোমরা যদি ভালো প্রিজম বানাও তুমি একদিকে বেগুনি দেখবে আর একদিকে তোমার লাল দেখতে পারবে। তাহলে বেগুনি নীল হতে হতে আলটিমেটলি লাল হয়ে গেল, তারপর ইনফ্রারেড চলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে প্রিজম। প্রিজমের মতনই একটা লেন্স কাজ করে। আমরা লেন্সকে যদি দেখি তাহলে একটা লেন্স অনেকগুলো প্রিজম হিসেবে কাজ করতে পারে, যেটা তোমরা বইতে পড়েছো এবং সেটাই ঘটে। তাহলে যে কোনো লেন্সে ওইটা একটা অসুবিধা। সুতরাং আমাদের যদি পরিষ্কার ছবি দেখতে হয় তাহলে কিন্তু সহজ পদ্ধতিতে দেখতে গেলে সেটা খুব ঝামেলাজনক ব্যাপার হয়, যে কারণে একটা লেন্স দিয়ে টেলিস্কোপের দাম কিন্তু অনেক বেশি পড়ে যায় একটা মিরারে দিয়ে। মিরারে কোনো কালারে ভেঙে যায় না। ঠিক আছে, আবার মিরার মানে কিন্তু আমরা বাজারে যে মিরারটা দেখতে পাই সেই মিরারে চলবে না। টেলিস্কোপের মিরার কিন্তু অনেক অনেক জটিল জিনিস, অনেক জটিল। মানে এমনি আমরা বাড়িতে যে আয়না দেখি সেটা তো ফ্ল্যাট মিরার, আর এখানে তোমরা আগে যে ছবিটা এঁকেছিলাম, আগে যেটা মুছে ফেলেছি, তাতেও ফ্ল্যাট মিরার ইউজ হয়, কিন্তু তাতে কোটিংটা থাকে অন্যদিকে, অর্থাৎ যেদিকে রিফ্লেক্ট করছে সেইখানেই কোটিংটা থাকে। আর বাড়িতে যে আয়নাটা ইউজ করো তাতে কাচের তলায় থাকে কোটিং, দুটো পার্থক্য আছে। ঠিক আছে, তো যে কারণে এত বড় একটা আয়না তোমার হয়তো 100 টাকায় পাওয়া যায়, আর এইটুকুনি একটা ছোট্ট টেলিস্কোপের মিরার সেটা 3000 টাকা দাম নিয়ে নেবে। বুঝতে পেরেছো, এত বড় একটা আয়না 100 টাকায় দিয়ে দিল, আর এইটুকু একটা মিরার 3000 টাকা দাম নিল, কি 10,000 টাকা দাম নিত এরকম একটা মিরার। সুতরাং তার কারণ হচ্ছে সেইটা বানানোর ঝামেলা অনেক বেশি, সেই জন্য দামটা বেশি। এনিওয়ে, তোমরা এইটা যদি বুঝে থাকো, এরপরে আমরা এখন যেটা আঁকবো সেইটা তোমরা একটু দেখে নাও। তার আগে তোমরা ইমেজ শুনেছো, ইমেজ প্রতিবিম্ব। প্রতিবিম্ব কতটা টাইপের প্রতিবিম্ব হয় বলো তো? ক রকমের প্রতিবিম্ব হয় তোমরা বলো কিছু? হ্যাঁ, দু রকমের হয়। একটা হচ্ছে কি বাংলায় বলছে সৎবিম্ব, একটা হচ্ছে কি অসৎবিম্ব, নাকি? মানে একজন সত্যি বলে একজন মিথ্যে বলে, নাকি? স্বচ্ছ অস্বচ্ছ। এনিওয়ে, একটা হচ্ছে রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ নামটা শুনেছো? রিয়েল মানে কি, আমি একটা জাস্ট বুঝাচ্ছি তোমাকে। আমি একটা এরকম একটা লেন্স নিয়েছি, লেন্সের এখান থেকে আলো যদি যায়, এটা যদি আমি প্রিন্সিপাল অ্যাক্সিসটা আমি এরকম করলাম, এই ঠিক আছে, তো এখান থেকে যদি আমার আলোক রশ্মি যায় তা ও গিয়ে একটা প্রতিবিম্ব ফেলে। মানে ধরো দূরে একটা কিছু আছে, ওইখানে একটা প্রতিবিম্ব, উল্টো প্রতিবিম্ব, এটা এরকম যদি একটা অ্যারো আঁকি, এখানে উল্টো দিকে একটা প্রতিবিম্ব আসলে এই জায়গাটায় একটা প্রতিবিম্ব ফেলছে, এটাকে বলা হচ্ছে রিয়েল ইমেজ। আর ভার্চুয়াল ইমেজ হয় কি, যেটা তোমরা অসৎ বলছো, যে সত্যি কথা বলেনি, তাই তো? ওখানে আছে, নেই। তাহলে সেখানে কি হচ্ছে, প্রতিবিম্বটা ওখানে পড়ছে না। তাহলে প্রতিবিম্বটা কোথায় পড়বে? প্রতিবিম্বটা ভার্চুয়াল। তোমরা এখন ভার্চুয়াল কোর্স করছো তো, অনলাইন ভার্চুয়াল সব টার্মগুলো শুনেছো তো। তা সেরকমই প্রতিবিম্বটা ওখানে পড়ছে না, প্রতিবিম্বটা হচ্ছে কি ভার্চুয়াল ইমেজ হচ্ছে। ঠিক আছে, তা সেই রকম দুটো টাইপের প্রতিবিম্ব হয়। তাহলে এটাকে বলছি আমি রিয়েল ইমেজ, যাকে আমি পর্দায় ফেলতে পারছি। হয়ে গেল।
তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? আমাদের চোখে যে লেন্সটা রয়েছে, প্রত্যেকের চোখে লেন্স আছে, সেই লেন্সে কি হচ্ছে, প্রতিবিম্ব তৈরি করছে। কোথায় ফেলছে? আমরা একদম সহজ উদাহরণ দিচ্ছি। এখানে চোখের যদি আমরা একটা সেকশন কাটি, আমাদের চোখের মধ্যে লেন্স আছে, আর এখানে ইমেজটা পড়ছে বাইরে থেকে, ইমেজ যে আলোটা আসছে এখানে এসে এখানে একটা ইমেজ তৈরি করছে। তাহলে সেটা সৎবিম্ব না অসৎবিম্ব? মানে রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ? এক্স্যাক্টলি রিয়েল ইমেজ। তাহলে আমাদের চোখে আমরা রিয়েল ইমেজটাই পাচ্ছি। আমাদের চোখে যদি ভার্চুয়াল ইমেজ হতো আমরা কিন্তু দেখতেই পেতাম না, কিচ্ছুই দেখতে পেতাম না। সুতরাং ভার্চুয়াল ইমেজ আমাদের চোখে চলবে না, আমাদের চোখে সবসময় রিয়েল ইমেজ হবে। তখন আমাদের এখানে অপটিক নার্ভ গিয়ে আমাদের ব্রেনে সিগন্যাল দেবে, আমরা দেখতে পাবো। তাহলে এখানে আমাদের চোখের মধ্যে যেটা হচ্ছে, আমরা টেলিস্কোপের মধ্যেও ঠিক একই জিনিস হচ্ছে, ক্যামেরার মধ্যেও একই জিনিস হচ্ছে, মাইক্রোস্কোপের মধ্যেও একই জিনিস হচ্ছে। এই জায়গাটা সবার বোঝা গেছে? এই তো ঢুকছে সবাই। আর তো আগে ঢুকেনি। এখনই করবো, ওটা বাজলে ওটা একটু 12টা বাজে, 12টায় তো বন্ধ করে দিতে হবে। তো আর 5 মিনিট আছে, বুঝতে পারছি না। 12টা থেকে কোর্স অফ পান্ডে বলে একজন ক্লাস নিয়েছে, তারা এই ফোনে যাবে। সেটাই তো করছি আমি, বোঝানোর চেষ্টা করছি। সেটা সেখানে টেলিস্কোপ দেখাতে পারবো না। ফটোগ্রাফিতে কি কি দেখাবেন? ওই স্লাইড বানাবো কিছুটা। ওটা একটা স্লাইড আছে, ব্ল্যাঙ্ক স্লাইড এনেছো তো? ব্ল্যাঙ্ক স্লাইড এনেছো? ব্ল্যাঙ্ক স্লাইড আছে, হ্যাঁ, আমি স্যাম্পল তো নেই। পালক এনেছি। ব্যাস, পালকের ওইটা পাখির পালক বানাবো। করলে 2 দিনের প্রোগ্রাম 1 ঘন্টা হয় নাকি? কোনো মাইক্রোস্কোপ ঠিক আছে, তো দেখি না, তাহলে দাঁড়াও 12টায় শেষ করতে হবে এটা। আবার আর তো 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে এটা। আচ্ছা, এটা তো 12টায় শেষ করতে হবে না? এটা আবার তো অন্য কি লেকচার সেশন আছে। তাহলে আমাকে জাস্ট আমাকে তাই বলেছিলেন, একটু জাস্ট কনফার্ম হ্যাঁ করে নিয়ে আমাকে জানিয়ে দিন। আমি ছোট দুটো এনেছি মাইক্রোস্কোপ, ছোট। যদি খারাপ করে দেয়, এটা কি ব্যাটারি ভরা আছে? ব্যাটারি ভরা আছে, সেই ব্যাটারি। চলো তো আমরা একবার টেস্ট অন করে দেখো। হ্যাঁ হ্যাঁ, অন করে দেখে। ঠিক আছে। কোনোটা দরকার পড়ছে, শব্দ করছে কোনোটা, কিন্তু এরকম করে ঠিক আছে। লাইট জ্বলছে। নর্মালি কানেকশন করলাম। তাহলে ঠিক হচ্ছে। না না, আমি দুটো মাইক্রোস্কোপ এনেছি, দিয়ে দেখাবো চেঞ্জ করে। আচ্ছা, আমরা আমাদের সেশনটা চলছে, কারণ এইটা 12টা অবধি চলার কথা। তার মানে তারপরে একটা তোমাদের লেকচার সেশন অ্যাটেন্ড করতে যেতে হবে, অন্য একজন বক্তা আছেন। সেটা কি এখানেই হবে না? হ্যাঁ, আচ্ছা। তাহলে ক্যামেরার মধ্যে যে ঘটনাটা ঘটে, আমাদের চোখের মধ্যেও সে একই কাণ্ড হচ্ছে। সব ক্ষেত্রে কিন্তু ইমেজ হচ্ছে। তাহলে রিয়েল ইমেজ আর ভার্চুয়াল দুটো জিনিস তোমাদের সবসময় জানতে হবে, ঠিক আছে? এবারে এই যে গ্যালিলিওর যে বলেছিলেন যে টেলিস্কোপের ব্যাপারটা, গ্যালিলিওর যে চোখের কাছে যে লেন্সটা ছিল সেটা হচ্ছে কনকেভ মিরর। কনকেভ মিররে কি হয়? কনকেভ লেন্স, এটা তোমার হচ্ছে কনভেক্স লেন্স, ঠিক আছে? কনভেক্স লেন্স হচ্ছে এইটা, যেখানে আলোক রশ্মি আসছে, এসে একটা জায়গায় তার ইমেজ বা প্রতিবিম্ব গঠন করছে, সেটা হচ্ছে কনভেক্স লেন্স। আর কনকেভ লেন্স কি হচ্ছে? আমি যদি কনকেভ লেন্সটা আঁকি, কনকেভ লেন্স আচ্ছা, কনকেভ লেন্সে কি হচ্ছে? আলোক রশ্মি গেল, গিয়ে কি করলো? ডাইভার্জ হয়ে গেল। অর্থাৎ আলোটা এরকম যাচ্ছিল, এখানে আলো এইদিকে গেছে, এই আলো যাচ্ছিল এটা এইদিকে গেছে, এই আলো যাচ্ছিল এটা এইদিকে যাচ্ছে, কিন্তু কনকেভে উল্টো হয়ে যাচ্ছে, সরিয়ে যাচ্ছে। তাহলে কনকেভে আমরা কি করে প্রতিবিম্ব দেখব? আমি দেখব হচ্ছে এটাকে আরো এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে? তাহলে এবারে তোমরা এখন যেটা করবে,
তোমাদেরকে আমরা কিছু জিনিস দেব, কিছু জিনিস শেখাবো, দেখাবো। তোমরা মাইক্রোস্কোপে তো শুনলে, মাইক্রোস্কোপে 3 ধরনের স্লাইড আমরা ব্যবহার করে থাকি। 3 ধরনের স্লাইড। একরকম তোমরা লিখে রাখো পার্মানেন্ট স্লাইড। পার্মানেন্ট স্লাইড মানে যেটাকে পার্মানেন্ট কেন বলছি, যে আজকে আমি একটা কোনো জিনিস দেখলাম, আমি তার স্যাম্পেল নিলাম, স্যাম্পেল নিয়ে সেটাকে আমি একটা স্লাইড, এমন স্লাইড বানাবো যাতে 10 বছর পরেও যদি আমি স্লাইডটাকে দেখতে চাই তার ব্যবস্থা করব। আমি সংরক্ষণ করে দিতে চাইছি, দ্যাট ইজ দ্য পার্মানেন্ট স্লাইড। মানে সেটা নষ্ট করতে চাইছি না, খুব ভ্যালুয়েবল কিছু আছে, সেটা অ্যামিবা হতে পারে কি অন্য কিছু হতে পারে, আমি সেটাকে পার্মানেন্ট করে রাখবো। তোমরা বাজার থেকে দেখবে স্লাইড কিনতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে পার্মানেন্ট স্লাইড, অর্থাৎ সেটা নষ্ট হবে না, জিনিসটা ইনট্যাক্ট থেকে যাবে। একটু হয়তো ইয়োলিস আসতে পারে পরে, কিন্তু জিনিসটা একদম অবিকল থেকে যাবে। একটা মশার কিছু একটা দেওয়া রয়েছে, কি একটা পোকা রয়েছে, কি একটা মাছের কিছু অংশ রয়েছে, সেটা পার্মানেন্ট স্লাইড হিসাবে করা রয়েছে। তাহলে 1 নম্বর বললাম পার্মানেন্ট স্লাইড। 2 নম্বর হচ্ছে সেমি পার্মানেন্ট স্লাইড। লিখে রাখো সেমি পার্মানেন্ট স্লাইড। কাকে সেমি পার্মানেন্ট বলবো? একটা স্লাইড আমি বানাচ্ছি, একটা ধরে সে আমি মশার একটা উইংস নিয়েছি, সেটাকে আমি স্লাইড বানালাম, তা আমি চাইছি সেটাকে আমি 10 দিন রেখে দিতে চাইছি। 10 দিন পরে যাতে আমি দেখতে পারি, কি 15 দিন পরে দেখতে পারি, সেটাকে আমি একটা ব্যবস্থা করতে পারি, সেটাকে আমি বলবো সেমি পার্মানেন্ট স্লাইড। থার্ড কি বলবো? টেম্পোরারি স্লাইড। টেম্পোরারি স্লাইড কাকে বলবো? আমি পুকুরের জল নিয়েছি, পন্ড ওয়াটার নিয়েছি, পন্ড ওয়াটারের মধ্যে কি আমার হাতে ময়লা আছে কিনা দেখবো, তো সেটাকে আমি দেখবো, সেটাকে আমি যে স্লাইডের মাধ্যমে দেখবো সেটাকে আমি বলবো টেম্পোরারি স্লাইড। অর্থাৎ আমি নেবার পরে, দেখার পরে তার আর প্রয়োজন নেই, আমার দেখা হয়ে গেল পুকুরের জলে এই আছে, আমি দেখে নিলাম, আর এটা পার্মানেন্ট করতে হবে না বা পরে রাখার দরকার নেই, কারণ জল তো ভোলাটাইল, নষ্ট হয়ে গেল, আমার দেখা হয়ে গেল। আমি দেখলাম যে আমার হাতে কিছু আছে কিনা দেখার জন্য আমি দেখলাম, দেখা হয়ে গেল, 5 মিনিট পরে এটাকে ফেলে দিলাম বা ওয়াশ করে দিলাম। এগুলো তাহলে পার্মানেন্ট স্লাইড, সেমি পার্মানেন্ট স্লাইড আর টেম্পোরারি স্লাইড। আজকে তোমরা এখানে যেটা করবে, তোমরা নিজেরা হাতে স্লাইড তো তোমাদের এখানে তোমরা যদি একটা গ্রুপ হয়, প্রত্যেক টেবিলকে আমরা একটা গ্রুপ হিসাবে দিয়ে দিতে পারি, তোমরা নিজেরা বসে, তোমরা নিজেরা উঠে বসে নিজেদের মতন করে সেট করে কাজ করতে পারো। তোমাদেরকে স্যাম্পল কিছু দেওয়া হবে, এই এটা আগে আগে না দিয়ে আগে শরীর আগে স্লাইড, হ্যাঁ করাবো। তোমরা আজকে এখানে কিছু স্যাম্পল বানাবে। কি স্যাম্পল তোমাদেরকে দেব সেটা আমি আগে বলে দিচ্ছি। আচ্ছা, আলু টালু কিছু আনা হয়েছে, লিখে দিয়েছিলাম, পটেটো আর আনা হয়নি, তাই তো? দেখছি তোমাদেরকে আমরা এখানে টেবিলে কিছু জিনিস রাখা হচ্ছে, তোমরা এখনই কিছু খুলবে না। এই যন্ত্রটার নাম হচ্ছে মাইক্রোস্কোপ। যে মাইক্রোস্কোপের ঘটনা তোমাদেরকে বলেছিলাম, যেটা আমি ক্লাস 8-এ পড়তে কাজটা শুরু করেছিলাম, এবং এই যন্ত্রটা আবিষ্কার করেছিলাম 1998-এ। আচ্ছা, তা আমরা এখানে কিছু স্লাইড বানাবো। কি রকম স্লাইড? যেটা বলেছিলাম যে আমরা টেম্পোরারি স্লাইড বানাবো, অর্থাৎ এখানে যেটা বানানো হবে, আমি আবার স্যাম্পলটাকে পরে ফেলে দিলাম, আমার স্লাইডটা রেখে দিলাম, পরে ওইখানে অন্য কোনো কিছু করতে পারবো। হ্যাঁ, টেবিলের স্লাইড একটা কি দুটো করে দিয়ে রাখো। এই যে মাইক্রোস্কোপটা দেখছো, একটু গোল করে বসে নিলে মনে হয় সুবিধা হবে, যাতে সবকটা নেই। আচ্ছা
তোমাদেরকে জাস্ট একটু বলে রাখি, এই মাইক্রোস্কোপটা, এটা মাইক্রোস্কোপ, এর মডেল নম্বর হচ্ছে MM01R। এই মডেলটাতে দেখো এখানে দুটো স্লাইড ক্লিপ দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা যে স্লাইড দেখব সেই স্লাইডটাকে বানিয়ে আমরা জাস্ট এইভাবে জাস্ট ঢুকিয়ে দিলাম। এটা হচ্ছে স্লাইড ক্লিপ। এখানে দুটো নব দেখা যাচ্ছে, একটা নব দিয়ে অন করলে এখানে একটা আলো জ্বলছে, আর এখানে জিনিসটা চালু হয়ে গেছে, এখানে চোখ রাখলে দেখা যাবে। এখানে একটা নব রয়েছে যেটা দিয়ে আমরা ফোকাসিং করতে পারবো। আমি এখানে চোখ রাখবো, এই যে পার্টটা এটার নাম হচ্ছে ভিউ ফাইন্ডার প্লেট, এইটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট। এটা ব্যাটারিতে চলছে, এখানে দুটো স্ক্রু খুলে ভেতরে ব্যাটারি লাগানো রয়েছে। ঠিক আছে, তোমরা হয়তো স্কুলে এই মাইক্রোস্কোপ হয়তো ব্যবহারও করেছো অনেকে। আচ্ছা, পাতা নিয়ে এলে হবে, পাতা পাতা নিয়ে এসছি, আমার রিটার্নে আছে। আমাদের বাক্স থেকে ওগুলো বার করো, দেখো খুলে দেখো। আজকে খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের করাবো। এই আমার হাতে যে জিনিসটা আছে এটা কি বলে? পাখির পালক। হ্যাঁ, তো তোমাদের জন্য এই পাখির পালক সংগ্রহ করে এনেছি। তোমরা মাইক্রোস্কোপে দেখবে যে পাখির পালকের ভেতরে কি আছে, বুঝতে পেরেছো? এইগুলো কিন্তু তোমার স্কুলের বইয়ের মধ্যে কিন্তু এটা লেখা থাকবে না, যে পাখির পালকটার ভেতরে কীরকম দেখতে হয়, এর স্ট্রাকচারটা কি, সেগুলো কিভাবে দেখতে হয়। তা আজকে আমি দেখাবো, তারপরে তোমরা করবে। তোমাদেরকে আমি স্যাম্পল দেব, তার আগে আমি কিছু কাজ করছি। আমি এটা কি করতে হবে দেখাচ্ছি। আমি একটা প্রথমে স্লাইড নিলাম, ঠিক আছে? আচ্ছা, টিস্যু পেপার আছে এখানে? টিস্যু পেপার কি আছে? আমি প্রথমে যে স্লাইডটা নিয়েছি না, সেই স্লাইডটাকে প্রথমে আগে টিস্যু পেপার দিয়ে আগে মুছে নিলাম। আচ্ছা, ওদের কভার স্লিপ দেওয়া হয়নি তো? না না, দেওয়া হয়নি তো তখন। আচ্ছা, না হলে চলবে, ঠিক আছে। তা আমি এই পালকটাকে তো পুরো দেখতে পাবো না, তা আমি কি করব, একটা কাঁচি নিলাম। এইখানে যদি ক্যামেরা দিয়ে এখানে দেখানো যাবে, আমি ওইখানটা করলে দেখানো যাবে? হ্যাঁ, না না, দেখ কোন জায়গাটা একটু সামনে করে, মানে একটু যদি বড় করে দেখানো হয় তাহলে আমি এটা মানে আরো ক্লোজে দেখাতে হবে। নিচে একটা সাদা কাগজ একটু একটু দেখে দিন, সাদা কাগজে দেখলে দেখো। এই স্লাইডটাতে আপনি দেখান। আরো বড় হবে? এই জায়গাটা, এইটা এটা। আচ্ছা, তোমরা, আমি ওইখানে যেটা করছি সেটা তোমরা ওখানে দেখতে পাবে। আমি যেখানটা আঙ্গুল দিয়েছি সেটা হচ্ছে স্লাইড। তা আমি কি করছি সেটা তোমরা দেখে নেবে সবাই। প্রথমে আমি এই যে পাখির পালকটা নিয়েছি, পাখির পালকের একটু অংশ আমি কেটে একটু টুকরো এরকম নেব। তাহলে একটা কভার স্লিপ আর একটুখানি জল দিয়ে দিলে ভালো হয়। জল। তাহলে আমি কি করেছি, একটা পালক নিয়েছি, একটু টুকরো কেটেছি, আর এখানে টুকরোটাকে এখানে স্লাইডটাকে আগে মুছে নিয়েছি,
মুছে নিয়ে এখানটায় বসিয়েছি। যা যা করছি তোমরা কিন্তু এই গ্রুপে করবে, এটা তোমাদের দায়িত্ব রয়েছে। নিজেদের মতন আগে বুঝে নেবে কি কি করা হচ্ছে। আমি প্রথমে একটু জল নিলাম, জলের উপরে এটাকে এই পালকটাকে বসাচ্ছি। তারপরে কভার স্লিপটাকে নিলাম, কভার স্লিপ নিয়ে এসে আস্তে করে টেনে দিলাম টিস্যু পেপারটা। তারপরে বাইরে যে জায়গাটা জলটা বেরিয়ে গেছে আমি সেই জায়গার জলটাকে আস্তে করে টেনে নিলাম। তাহলে যেটা তৈরি হলো সেটা আমার কি স্লাইড তৈরি হলো, পার্মানেন্ট, সেমি পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি। এটা কোনটা, কোন স্লাইড? টেম্পোরারি। কেন? এখানে জল দিয়েছি, জল তো থাকবে না, জল তো ভোলাটাইল, জল আস্তে আস্তে করে উবে যাবে। তো সুতরাং আমার স্লাইডটা আমার তৈরি হয়ে গেল। এখন কি করব, আমি এটাকে মাইক্রোস্কোপে এখানে দিচ্ছি, দিয়ে আমি এখানে ঢুকিয়ে দিলাম। এবারে এটা যে মাইক্রোস্কোপের সুবিধাটা হচ্ছে আমরা কোনো আলাদা বাইরে থেকে কোনো জানলার আলো বা কিছু লাগবে না। আমি যাদের চশমা আছে তারা চশমাটাকে আগে খুলে নেবে, তারপরে সেটাকে সেট করবে। সেট করলে খুব সুন্দর তোমরা দেখতে পাবে যে পালকের মধ্যে কি কি রয়েছে। নাও এবারে দেখো, এটাকে আগে দেখে নাও। ঠিক মনে হচ্ছে নারকেল গাছের মতন দেখা যাচ্ছে, মনে হচ্ছে নারকেল গাছ দেখছো তোমরা। তাহলে যেটা বানানো হলো সেটা প্রত্যেকে টেবিলে এটা বানাবে। তোমাদের কাছে স্লাইড গেছে, তোমাদের কাছে মাইক্রোস্কোপ, আমি আরেকবার বলে দেবো কীভাবে সেটিং করতে হয়। তোমরা আগে স্লাইডটাকে বানাও, প্রত্যেকে তোমাদের কাছে স্যাম্পল দিয়ে দিচ্ছি একটুখানি কেটে কেটে, তোমরা বাকিটা কেটে তোমরা তৈরি করবে। আচ্ছা ওদেরকে কেটে কেটে একটু দিয়ে দিই, হ্যাঁ কেটে কেটে বানাবে ওরা, মানে সাইড থেকে। এতগুলো ধরানো যাবে না 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 না, ওখান থেকে কাটবে ওরা। একবারে কেটে দিলাম, আবার তাহলে ওদের কাছে দিতে হবে তাহলে। ও কাছে নেই না, আচ্ছা তাহলে এখান থেকে করে দিচ্ছি। না না কাছে, হ্যাঁ মানে নিজেরা হাতে কাটুক আগে একটু। সাতটা আছে তাই তো, টোটাল 7টা লাগবে না। এখান থেকে একটাতে করে এখান থেকে হয়ে যাবে লাগবে, কেটে দিয়ে দেবে বাস হয়ে যাবে। বলছি আচ্ছা আগে তোমরা স্লাইড বানাও, মাইক্রোস্কোপটা পরে দেখবে, আগে স্লাইডটাকে বানাও। যেটা আমি বানিয়েছি সেটাকে এখন সরিয়ে রাখছি, আরো দিতে হবে না, ওখান থেকে দিচ্ছি। কেটে কেটে নেবে একটুখানি, কেটে একটু ছোট, না 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 ওখান থেকে কাটবে, এটাতে এখান থেকে কেটে আবার একজনকে দিতে পারবে, নিজেরা কাটবে নাহলে শিখতে পারবে না। আর কে বাকি আছে তো না এখানে, হয়ে গেছে ওই যে এখানে এখানে এই যে টুকরো কেটে গেছে ওখান থেকে কেটে নেবে। আচ্ছা তোমরা যে স্যাম্পলটা নিয়েছো আগে প্রথমে তোমরা স্লাইডটাকে পরিষ্কার করো, টিস্যু পেপার দিয়ে একটা স্লাইডকে প্রথমে পরিষ্কার করো। এই দুটো অন্য স্লাইডের জন্য নতুন এটা আমি বানিয়েছিলাম ওদের। তোমরা তোমাদের কাছে পালক গেছে, তোমরা জিনিসটা বোঝো, পালক যেটা গেছে
তোমাদের দেখবে খেয়াল করে পালকের একটা শক্ত অংশ রয়েছে, এরকম শক্ত অংশ, তার সঙ্গে রয়েছে এরকম পালকের বাকি অংশটা রয়েছে। এই শক্ত অংশ থেকে তোমাদেরকে যে যে শক্ত নয় যে অংশটা, সেখান থেকে এরকম একটা ছোট টুকরো বার করে নিতে হবে, খুব ছোট, মানে ধরো সেটা 5 মিলিমিটার বাই 5 মিলিমিটার কি 6 মিলিমিটার বাই 6 মিলি, এরকম একটা টুকরো বার করে নাও কেটে। কিন্তু শক্ত অংশটা বাদ দিয়ে, বারবার বলছি, ওটা মোটা অংশটা কিন্তু ঢুকবে না, মানে মাইক্রোস্কোপে যাবে না ওটা। কাছি সবাইকে হাত লাগাতে হবে কিন্তু। তোমাদের যে স্যাম্পল দেওয়া হয়েছে, তোমরা কিন্তু ধরো ও কিছু করলো, তোমাকেও কিছু করতে হবে, তোমাকেও কিছু করতে হবে, যে এক দর্শক থাকলে চলবে না। মাঝের অংশটা বাদ, মাঝখানে শক্ত অংশটা বাদ। দেখো কোনটা হচ্ছে সেটাও শেখো। আগে জল দিয়ে নাও, তারপর পালক দাও, তারপর আবার একটু জল দিতে পারো, জল ছাড়া দেখতে পারো, কোথায় কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করো। মাইক্রোস্কোপটা আগেই কেউ অন করবে না, আগে স্লাইড বানাও, তারপরে মাইক্রোস্কোপে একটু কথা বলবো। পরিষ্কার হয়ে গেছে? দেখবো কাঠটা ভালো হয়, আমি কিন্তু দেখবো ভালো হয়। হাতে খাপ লেগে যাবে, ওইভাবে স্লাইড ধরতে নেই। এই দেখো দেখো দেখো, স্লাইড সবসময় এইভাবে ধরতে হয়, এইভাবে মুছবে, এইভাবে। এইখানে কেউ হাত দেবে না। কেন দেবে না? তোমার হাতে এটা লেগে যাচ্ছে তো ওখানে। আগে স্লাইড বানাও, পরিষ্কার হয়ে বানানো হয়ে গেছে সবার? এটা কি বানানো হয়ে গেছে স্লাইডটা? আচ্ছা বানাও, বানিয়ে দেখো। একটাই বানাবে তা না, আরেকবার বানাবে। কভার স্লিপ, কভার স্লিপ, এই কভার স্লিপ লাগবে। স্যাম্পলগুলো কি বি গার্ডেনের স্যাম্পল? না না, আমি কুড়িয়ে রেখেছিলাম। হ্যাঁ, এই গ্রুপটাও করুক একটা। আমার থেকে দিয়ে দেবো। আগে আগে স্লাইড বানাতে হবে। বাস বাস, ও ধরছে না, ধরছে না, ঠিক আছে। তোমরা কি দেখতে পাচ্ছ কিছু? দেখি কি দেখতে পাচ্ছ, দেখাও দেখি আমাকে। এই যে এটা হচ্ছে ফোকাসিং, ঠিক আছে। আর এটা যে তোমার লাইটটাকে এখন বাড়ানোই রয়েছে না, দেখো নিজের মতো ফোকাসিং করে দেখো। প্রত্যেকটা গ্রুপ কিন্তু দুবার করে করবে, এইটাই। মানুষ
তাহলে নিচের থেকে একটু আলু আর পেঁয়াজ আনা যাবে কোনো জায়গা থেকে? এখানে কোন ক্যান্টিন আছে? রেডিমেড খাওয়া না? মানে টাটকা আলু না, কাটা আলু হবে না আবার? ও তা ছেড়ে দাও চলে। হ্যাঁ, জবা ফুল হলে তো পরে কিন্তু বানানো যেত। জবা ফুল কি পাওয়া যাবে? এইতে পাওয়া যাবে না অনেকে। কি আছে কি আছে? বলছি আলু বা কিছু পাওয়া যায় তো এখানে? আমি তো বললাম, ওতে বললে ওটা নিত। এ মানুষ কিনে নিয়ে চলে না চটকে, সামনেই বাজার, সামনেই বাজার আছে ওই ওই পাটটায়। না 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 না, ওটা সরা, ওটা সরা। ওরা কি এখনই এলো নাকি? ও আচ্ছা, কোনটা? দেখি 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 কি করেছো। ঠিকই তো আছে। আসবো না কেন? হ্যাঁ ঠিকই তো আছে, তো ভালোই আসছে, খুব ভালো। তোমরা তো ফোকাসিং করতে পারোনি। আচ্ছা, এরপরে তোমাদের কাছে কি মোবাইল আছে? আছে? প্রত্যেক গ্রুপে একটা করে মোবাইল হবে? বাহ। এরপরে যেটা করতে হবে, আমরা মাইক্রো ফটোগ্রাফি নিয়ে কাজ করব কিছুটা। আজকে আরো কিছু স্লাইড হয়ে যাক বা দেখছি। মাইক্রো ফটোগ্রাফি তোমরা জানো কি জিনিস? আমরা এমনি ফটোগ্রাফিতে কি করি, কোনো পাহাড়ের ছবি তুলছি, জলের ছবি, পাখির ছবি তুলছি, তাই তো, মানুষের ছবি তুলছি। আর মাইক্রো ফটোগ্রাফি কি, আমরা মাইক্রোস্কোপিক ছবি ফটো তুলব, ঠিক আছে? তাই আমরা আজকে এই মাইক্রোস্কোপ দিয়ে আজকে প্রত্যেকটা গ্রুপ কিন্তু মাইক্রো ফটোগ্রাফি করবে। এবং আমি দেখতে চাইছি কারা সবচেয়ে ভালো স্লাইড বানাচ্ছে, কারা সবচেয়ে ভালো মাইক্রো ফটোগ্রাফি তুলে আমাকে দেখাচ্ছে। আমি বলবো যে এই গ্রুপ ভালো পেরেছে, এরা ভালো পারেনি, ঠিক আছে? তো সেটা তোমরা প্রস্তুতি নাও, আমি তোমাদেরকে দেখাবো কি করে করতে হয়। কে স্লাইড বানিয়েছে দেখি, আগে আগে প্রত্যেকের স্লাইড দেখাবে আমাকে। আচ্ছা ঠিক আছে, এই যে তোমরা যারা যারা স্লাইড বানিয়েছো তাদেরকে একটা ঘটনা বলে দিচ্ছি। তোমরা যেটা দেখছো, তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, সেই জিনিসটা কি দেখছো? একটা পাখির পালকের ভেতরের কিছু অংশ তোমরা দেখছো। পাখির পালকের অংশ কি আছে ভেতরে, কি দেখতে পাচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করবে। এরকম নেট দেখতে পাবে, নেট। আমি যেভাবে আঙুলটা ধরেছি, এই জিনিসটা তোমরা ওখানে দেখছো। আমার দিকে তাকাও সবাই, তোমরা এই ধরনের কিছু ক্রস নেট দেখতে পাচ্ছ তো? ওরাই জানে। ক্রস নেট দেখতে পেয়েছো? এরকম গেছে, এরকম গেছে, তাই তো? আমি যেভাবে আঙুলটা রেখেছি, এটার তাহলে একটা কিছু তো একটা কারণ রয়েছে। তোমার প্রকৃতিতে সবকিছু নিজের মতন সেভাবে তৈরি হয়ে গেছে। অদ্ভুত মজার ব্যাপারটা হচ্ছে, এই যে পাখি আকাশে যখন ওড়ে, ডানাটা কিভাবে মেলে, এরকম ভাবে ডানা মেলে তো। তা আমাদের সেই শিক্ষাটা, বিজ্ঞানটা কিন্তু ওখান থেকেও শিখতে হবে। পাখি উড়ছে কিভাবে, পাখি কিভাবে উড়ছে সেটাও বুঝতে হবে, তবে তো আমি বিজ্ঞানটা শিখতে পারবো। আমি দুটো প্লেট নিলাম, ভালো করে বোঝো আমি কি বলছি। দুটো পাখা নিলাম, ধরো হাত পাখা, হাত পাখা দেখেছো সবাই? ধরো দুটো বড় হাত পাখা নিলাম। তো বড় হাত পাখা নিয়ে আমি হাতে করে যদি করি, আমি কি পাখির মতন আকাশে উঠতে পারবো? ধরে নিলাম আমার জোর হালকা, আমি কি উঠতে পারবো? ভালো করে চিন্তা করে বলো। আমি দুটো বড় হাত পাখা নিয়েছি, বা আমার হাতের সঙ্গে দুটো পাখা বেঁধে দেওয়া হয়েছে বানিয়ে, হালকা অথচ বেঁধে দেওয়া হয়েছে। তা আমি যদি এরকম করি, আমি কি উড়তে পারবো? পারবো না। যে সাঁতার জানে না আর যে সাঁতার জানে, কজন সাঁতার জানো এখানে? আচ্ছা, যে সাঁতার জানে না সে নর্মালি কি করবে, একটা জায়গায় এরকম করে যাবে, হাত পা ছুড়ে যাবে, সে এগোতে পারবে না। আর যে সাঁতার জানে সে এমন কিছু করবে, এগিয়ে যাবে, তাই তো?
তা পাখিরও ঠিক ব্যাপার আছে, পাখি তো ডানাটা এরকম করছে, তা পাখি উড়ছে কি করে? কখনো ভেবে দেখেছো? কেউ ভেবে দেখেছো পাখি উড়ছে কি করে? তাহলে তো এটাও তো উঠতাম, তাহলে তো আমি আমার হাতে দুটো ডানা পাখির ডানার মতন যদি লাগিয়ে দেওয়া হতো, আমি এরকম করতাম, আমি উড়তে উড়তে চলে যেতাম। সেটা তো তাহলে তো মানুষের ওই বাজারেই কিনতে পাওয়া যেত, তাহলে তো বাজারেই কিনতে পাওয়া যেত, মুদিখানার দোকান, স্টেশনারি দোকান, যখন ডানা পাওয়া যেত মানুষ হাতে করে লাগাতো। আমার দরকার যে বিএনএসটিএসে যাব, আমি প্রোগ্রাম আছে, আমি চলে গেলাম, হাত উড়তে উড়তেই চলে গেলাম। পারি না তো? কেন পারি না? পাখির যে ডানাটা দেখছো এর মধ্যে অনেক কাণ্ড কারখানা লুকিয়ে রয়েছে। এই যে কাণ্ড কারখানা লুকিয়ে রয়েছে, এই কাণ্ড কারখানা তোমাদের দেখার জন্যই আজকে প্রথম এই কাজটা দিয়েছি তোমাদের। এখানে দেখতে পাবে তোমরা ক্রস নেট এরকম দেখতে পাচ্ছ, ওর একটা ফাংশন আছে। তোমরা লিভার জানো? লিভার, এই সরি লিভার, ভাল্ব, ভাল্ব, ভাল্ব জানো তো? ভাল্ব, যে ভাল্বটা একদিক থেকে আরেকদিকে যায়, একদিকে যেতে দেয় না। তোমরা টিউবওয়েলে ভাল্ব শুনেছো যে যেখান থেকে জল উপরে ওঠে কিন্তু নিচে নামে না, তাহলে ভাল্বটা আটকে দেয়, ভাল্বটা আটকে দেয়। তা সেরকম পাখির ডানার মধ্যে ওই যে ক্রস নেট রয়েছে, সে ক্রস নেটটা কি করছে, যখন পাখি এরকম করছে তখন নেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। যখন আবার ডানাটাকে উপরে তুলছে তখন আবার খুলে যাচ্ছে। তাহলে একবার বন্ধ একবার খোলা, তো কন্টিনিউয়াস সেভাবে হচ্ছে আর পাখিও উড়ছে। যেটা বললাম যে আমরা পারবো না, যে দুটো এরকম বড় বড় ডানা নিলাম, আমি উড়ছি কিন্তু পারবো না। তাহলে পাখির ডানা ওড়ার পিছনে এই যে তোমরা মাইক্রোস্কোপে দেখছো খুব ছোট ছোট অ্যারেঞ্জমেন্ট এখানে করা রয়েছে, প্রকৃতিতেই হয়ে রয়েছে। সেই জন্য কিন্তু পাখি কিন্তু উড়তে পারছে। তোমরা ভালো করে আরেকবার দেখো স্লাইডটাকে, যেটা বানিয়েছো দেখো পাখি উড়ছে কি করে সেটা দেখে নাও। ডানার মধ্যে এই কাণ্ডটা আছে বলে কিন্তু একটা পাখি উড়ছে। প্রত্যেকে দেখবে কিন্তু জিনিসটা। ওর একটা দিকে আটকানো রয়েছে, একদিকে খোলা রয়েছে, অর্থাৎ দুটো মুখ বন্ধ হয় খোলে, ভালভের মতন কাজ করে ওটা। আচ্ছা, বেশি ম্যাগনেশন দেখতে পাবে না, দেখতে পাবে না, অল্প ম্যাগনেশন দেখবে। হ্যাঁ ঠিক আছে। ওটাকে রেখে করো, রেখে দাও, নাহলে ভাইব্রেট হলে নড়ে যাবে। হ্যাঁ না না, এটা কি দিয়েছো? এটা হয়নি তোমার স্লাইডটা, কোথা থেকে নিয়েছো? আরেকটা স্লাইড বানাও। আগের স্লাইডটাই তো বললাম, তো বেশি মোটা হয়ে গেলে তো না না না, এটা না, এটা একটা বানাও, ঠিক করে বানাও, হয়নি এটা। এটা একটু স্যাম্পল নাও, স্যাম্পল নিয়ে বানাও, এটা রাখো, মুছে ঠিক করে বানাও। দাঁড়া, আমি এখান থেকে দিচ্ছি। আমি এই স্যাম্পলটা বানাও। আচ্ছা, যাদের হয়ে গেছে, আমরা তাহলে মাইক কারটা হয়েছে দেখি, তোমাদের কার হয়েছে? দুবার করে করেছে কারা? দুবার না, দুবার করেছে কারা বলো? দুবার স্লাইড বানাও, প্রত্যেককে ইনভলভ হবে কাজে। হয়ে গেছে দুবার? দেখি কি করেছে দেখি। বাবা, এত সরুতে তো বোঝা যাচ্ছে না। তোমার স্যাম্পলটা অনেক সরু নিয়েছো, বুঝতে পেরেছো? আরো চওড়া নিতে হতো, এটা তুমি এটা বুঝতে পারবে না। ওদের কেটে দিতে হবে, সরু হয়ে গেছে না, তোমরা তো সরু করে ফেলছো। ওরাও যে ভুলটা করেছে সেটাই হয়েছে, সরু হয়ে গেছে। হ্যাঁ করো তো।
আচ্ছা, এরপরে তোমাদেরকে মাইক্রো ফটোগ্রাফি দেখাচ্ছি। দাও নিয়ে এসো। আগে আমাকে বলতে দাও, আগেই নিজেরা করছো কেন? আগে ওইটা কেন করেছো? এটাকে ঢুকাতে বলেছে। মানে হঠাৎ করে পড়তে ঢুকে যাবে, শুধু কাটবে না, ঢুকে যাবে। কোন কোন স্কুল আছে এখানে যাদের কোন বিজ্ঞপ্তিটা এদের কোন স্কুল? কত স্কুল এসছে? কথা বলছে নিজের এরা খুব ভালো স্লাইড বানিয়েছে। তোমাদেরকে এরপরে দেখাচ্ছি মাইক্রো ফটোগ্রাফি, যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। মোবাইল থেকে প্রজেক্টরে তোলা যাবে, মোবাইল নিয়ে মোবাইল ড্রাইভারে রাখবো। তাহলে আমি এক কাজ করি, আমি ওই জায়গাটা করি, তাহলে ছবিটা করতে পারবো। মোবাইলে ওখানে তুলতে পারবেন না, করতে ধরতে হবে না। আসছে? হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, স্ক্রিনে আসবে 3 সেকেন্ড পর। ওই যে কিছু আছে, তোমরা স্ক্রিনে দেখো, দেখতে পাচ্ছ কিছু? এবারে আমি ছবিটা তোলা হলো স্ক্রিন ফটো, এবারে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার আমি এরকম আসবে, ওটা ডিলে আছে। আবার অনেকে নরমাল ছুরির মতো ওপরটা ধরে কম করবেন। গার্ড সবসময় প্লাস্টিক থাকবে। তোমরা ওইখানে দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মাইক্রো ফটোগ্রাফি করা হয়েছে। যে পাখির যে পালকের যেটা, সেটা আমি মোবাইলে তুলেছি। তো তোমাদের যারা পাখির এটা বানিয়েছো, স্লাইড বানিয়েছো, সবাই মোবাইলে এটা ট্রাই করে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে ঠিক করে তুলতে হবে। এই যে এরকম ছবি তুলতে হবে, এভাবে দেখালাম, দেখতে পাচ্ছ সবাই? মাইক্রোস্কোপটা বন্ধ করে রাখবেন, আর ব্যাটারি কিন্তু শেষ হয়ে যাবে।
তোমাদের জুম আছে? অনেকে জুম আছে, জুমটা ইউজ করতে পারো। আমরা এত সুন্দর ছবি চলে আসবে। তোমরা পেরেছো না বুঝতে? সাইডে পড়ে যাচ্ছে কিন্তু একদম এরকম করতে হবে, চেষ্টা করো। সাইডে চলে গেলে হবে না, এটা এরকম করতে হবে। সবাইকে দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করো সবাই নিজেরা হাতে করো। একদম মাঝখানে সুন্দর ছবি করতে হবে। ভালো করে করো। আচ্ছা, মোবাইল দিয়ে ছবি তুলতে গেলে তোমাদের যে ধরছে ওরকম ভাবে ধরলে হবে না কিন্তু। আমি এখানে ছবিটা এঁকে এরকম ভাবে দেখাচ্ছি। এইরকম ভাবে ধরতে হবে। ছবিতে রেখেছি, এখানে তোমার স্লাইডটা রেখেছো, মাইক্রোস্কোপে রেখেছো, স্লাইড রেখেছো। এখানটায় তোমার স্লাইডের উপরে এইভাবে ধরতে হবে। আমি অনেকেই দেখছি ব্যাকা ধরছে, তাতে কিন্তু ছবিটা ভালো আসবে না। এভাবে আমি দেখিয়েছি, অর্থাৎ এইটার সঙ্গে প্যারালাল হবে। প্যারালাল না হলে কিন্তু ছবিটা আসবে না ঠিকঠাক। আমি অনেকেই দেখছি ব্যাকা ভাবে ধরছো ক্যামেরাটাকে। যেভাবে ছবিটা দেখিয়েছি, উপরেটা ক্যামেরা, নিচেটা মাইক্রোস্কোপ, এভাবে তোমরা করো, তবে ভালো ছবি আসবে, নাহলে হবে না। তোমরা যেভাবে দেখিয়েছি সেইভাবেই করবে। তোমাদের যে বাকি পালকের যেটা করলে, তারপরে তোমরা তোমাদের কাছে পেঁয়াজ আছে, পেঁয়াজে তোমরা জানো যে ওই অনিয়ন সেল যেটা দেখা যায়, ব্ল্যাক সেল, ব্ল্যাক সেলটা তোমরা এখানে দেখবে।
তোলা হয়ে গেলে একটা পেঁয়াজ ভালো করে কাটতে হবে। পেঁয়াজের বেলা কিন্তু কেটে দেবো। পেঁয়াজের এই যে কনকেভ দিক থেকে একটা লাইটটা বন্ধ হবে, বেশি লাইট করে ওটাকে ছাড়াতে হবে। ছোটবেলায় জলকবি লাগিয়ে যেমন চুলা খুলে নিতাম, ওরকম ভাবে আস্তে করে লেয়ারটা তুলবে। লেয়ারটা তোলার পর সবাই শোনো, লেয়ারটা তোলার পর একদম টান টান করে সাইডের উপরে লাগবে। উঠতে গেলে হবে না, সেগুলো নষ্ট হয়ে যাবে আর দেখতে পারবে না। ওই যে পেঁয়াজ এরকম রয়েছে তো পোয়াটা, কনকেভ দিক থেকে অবতরণ দিক থেকে ছিঁড়ে বেরিয়ে যাবে। আমি করে দেখাচ্ছি। একটা তোমাদেরকে বানিয়ে দেখানো হচ্ছে, তোমরা যদি খুব ভালো করে বানাতে পারো তাহলে এই মাইক্রোস্কোপে তোমরা পেঁয়াজের কোষটাকে দেখতে পাবে, তার মধ্যে ডিটেইলস দেখতে পাবে, খুব পরিষ্কার ছবি দেখতে পাবে। তাই এটা তোমাদের হাতের কাজের উপর নির্ভর করছে তোমরা কিরকম করতে পারছো। এই পেঁয়াজের ছোলা একটা উত্তল দিক গাঢ় বেগুনি রঙে, হালকা বেগুনি রঙে, আর পেছন দিকটা সাদা। এই সাদা দিক থেকে একটা আঁশের মধ্যে এরকম প্লাস্টিকের মতো খুলে বেরিয়ে আসে। এই ওই যে দেখাচ্ছে, দেখো এদিকে তাকাও, এই আঁশের মতো একটা খুলে বেরিয়ে এলো। এই বার করে দিলে এটাকে ভাঁজ হতে দেওয়া যাবে না। এই লেগে যাচ্ছে, এটা করতে হবে পুরো টান টান করা যাবে, কাপড় শুকোতে টান টান রাখতে হবে। এইভাবেই স্লাইডের ওপর রেখে দিতে হবে। আচ্ছা, এবার রাখার সময় একটা সাবধানতা, এটা চট করে শুকিয়ে যাবে। আমি যদি মোটামুটি 20 সেকেন্ডের মতো অপেক্ষা করে যাই, ওটা আর সোজা করা যাবে না, এবার ছিটতে শুরু করে দেবে। শুকিয়ে যাওয়ার আগে টান টান করে স্লাইডের ওপর কেটে দেবে। স্লাইড ঠিক আছে, দুটো করে স্লাইড আছে, একটা আশা করি ফাঁকা আছে, রাস্তায় একটু হলে বলবো, আমি দিয়ে দেবো। লাইট তোমাদের দিতে হবে। মানে উদ্ভিদ কোষ বা প্লান্ট সেলস, রিজিড যে ওয়াল রয়েছে, স্ট্রাকচার, প্রাণীর যেরকম কোনো ওয়াল মানে স্ট্রাকচার ওয়াল নেই, গোল, ট্যাবড়া, ওয়াল, চৌকো চৌকো বা যেটা ধরুন এগুলো রয়েছে, কিন্তু আমরা পেঁয়াজের সাথে চট করে দেখতে পাবো। আমরা যারা বিজ্ঞানের কাজ করি, আমরা ঠিক আছে, পেঁয়াজের খোলা ওই হাতুড়ে বিদ্যা হলো, এটাকে ভেঙে ফেলবে। যেখান থেকে ভাঙবে দেখবে এইটা ওর মুখ একটা বেরিয়ে যাবে, কন্ট্রোল লাগবে। এই মধ্যিখানটা ভেঙে ফেলবে, বড় হাতুড়ে বিদ্যা ভাঙবে, ভাঙা যায় যেখানে ক্র্যাক হবে ওই জায়গাটা শিখালো ওখান থেকে খেতে পারবে, ওটা খুব সহজে বার করা যায়, চিন্তাও লাগবে। বাকি প্রসেসটা সেম, জল দিয়ে খাওয়া আচ্ছা, তোমাদের এখন একটা অন্য সেশন শুরু হবে, একটা লেকচার সেশন আছে তোমাদের। এইটা যেখানটায় তোমরা কাজটা করছিলে এটা ওরকমই থাকুক, আবার এটা হয়ে গেলে আবার তোমরা যেখানে ছিলে সেখান থেকে আবার শুরু করা যাবে। যাদের হয়ে গেছে ঠিক আছে, যাদেরটা একটু বাকি আছে তারা আবার বাকিটা পরে করবে।
হবে ছবি তোলা যাবে তোমরা দেখতে পাচ্ছ এই ছবি তোলার জন্য তোমাদেরকে নিজেদের হাত সেট করতে হবে আমি যেমন এক সেকেন্ডের মধ্যে এরকম ছবি তুলে ফেললাম বুঝেছো এরকম ভাবে আমরা দেখবো তারপরে তার ছবিটা তুলবো মানে আমরা যখন এই ছবিটা দেখতে পাচ্ছি তো মানে তোমরা তোমার যখন উদ্দেশ্য হবে এমন ভাবে যে আলোটা ঝরে যাচ্ছে এমন করলে হবে না মাইক্রোস্কোপে আগে চোখে দেখে নিতে হবে কোন জায়গাটা ছবি তুলবো আলো জায়গাটা বেছে নিতে হবে তারপরে ছবি তুলতে হবে যাদের সিঙ্গেল ক্যামেরা তাদের সবথেকে বেশি ভালো ছবি উঠবে। যাদের 14খানা ক্যামেরা থাকবে তাদের ফোকাসিং নিয়ে এত গন্ডগোল হয়ে যাবে না আমি এখানে যেটা দেখছি যে আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা সমস্ত হাতে নাতে কাজ করছেন আমি নিশ্চিত যে তারা নিশ্চয়ই শিখছে জানছে এবং মজাও পাচ্ছে পাচ্ছ তো ভালো লাগছে কাজ করতে হ্যাঁ এটা মনে মনে হয়ে যাচ্ছে জোরে বলতে হবে ভেরি গুড আর সাথে পেছনে যারা আপনারা এসেছেন হয়তো গার্ডিয়ান বা স্কুল থেকে এসেছেন আপনাদের তো হিংসা হওয়ার কথা যে বাচ্চারা কাজ করছে আমরা করতে পারছি না বসেই আছি তো আমার একটা প্রপোজাল আছে সেটা হচ্ছে আপনারা আমাদের নিচে একটা সায়েন্স কর্নার রয়েছে সেইখানে চলে যান সেইখানে কিন্তু সায়েন্স এক্সপেরিমেন্টেশনের ডেমনস্ট্রেশন এবং হ্যান্ডস অন আপনারা করতে পারেন আপনারা কি সবাই টিচার নাকি প্যারেন্টসও রয়েছেন হ্যাঁ প্যারেন্টসও রয়েছেন টিচারও রয়েছেন তাই তো তো আমার বক্তব্য যে আমাদের কাছে তো বাচ্চারা একদিন এসে কাজ শিখলো করলো আপনারাও যদি একটু এক্সপোজার পান তাহলে সেটা ভালো লাগবে নাকি যদি আপনারা রাজি থাকেন আমি তাহলে বলবো আমাদের সাথে রয়েছেন শ্রী অভিজিৎ বর্ধন উনি সায়েন্স কমিউনিকেটর ফোরাম থেকে থাকছেন এবং সায়েন্স কর্নার রয়েছে ডেমনস্ট্রেশন মানে আমি যখন বাচ্চাকে বাড়িতে পড়াবো বা স্কুলে পড়াবো আমার অ্যাওয়ারনেসটা যদি একটু বেশি থাকে তাহলে আখেরে বাচ্চাদেরই লাভ তো শুধুমাত্র বসে না থেকে আমি বলবো যে আপনারা সায়েন্স কর্নারে চলে যান ইট উইল বি আ ফান লার্নিং দেয়ার দেখুন যে সায়েন্স কিভাবে ইভলভ করছে যে আমরা অনেক সময় যে সমস্ত থিওরিজগুলো বাচ্চাদের পড়াই কনসেপ্টসগুলো বাচ্চাদের পড়াই সেগুলো কিভাবে ওয়ার্কআউট করে ইভলভ করেছে তৈরি হয়েছে যে ওহমস ল যে শুধুমাত্র ভি ইকুয়ালস টু আইআর নয় সেটা যে একটা রেসপন্স কিভাবে চেঞ্জ হচ্ছে রেজিস্টিভিটি উইথ টাইম অর উইথ ভোল্টেজ সেটা যে প্লট করলে আসে বা বাউয়েন্সি থিওরি বা ডেনসিটি এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন মজার মজার এক্সপেরিমেন্ট আছে
তো সেগুলো নিয়ে আমি শ্রী বর্ধনকে বলবো আপনি কাইন্ডলি ওনাদেরকে নিয়ে একটা সেশন তাহলে কন্ডাক্ট করে দিন। বসে থেকে লাভ নেই, শুধুমাত্র ওরা করছে আমরা বসে থাকবো কেন? উই শ্যাল অলসো ডু। আমি 11 জনকে দেখতে পাচ্ছি, 11 জন আপনারা সব সবাই চলে যান, দ্যাট ইজ বেটার। এখানে বসে থেকে শুধু শুধু লাভ নেই, নিজেরাও বোর হচ্ছেন, ওখানে হয়তো আপনারা নিজেরা করুন। সবাইকে একটা করে আমি অভিজিৎদাকে রিকোয়েস্ট করব যে ওনাদেরকে একটা করে অ্যাক্টিভিটি দিয়ে দিন, হ্যাঁ, অ্যান্ড দে উইল ডু অ্যান্ড দে উইল কনক্লুড। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, সেলগুলো সবাই দেখেছো? কি নাম সেলগুলো? এরা এটা কিন্তু আমরা সবাই একদম অভ্যন্তরীণ করে এসেছি। এইখানে দেখো পড়ার সাথে আমাদের প্র্যাকটিক্যালের যে পার্টটা তৈরি হয় এইখানে বোঝা যাচ্ছে। 11-12 যদি কারোর বায়োলজি নাও থাকে তাতে অসুবিধা হওয়ার কথা না, মাধ্যমিক অবধি এটা পড়েছি এবং সেটা সবারই লাইসেন্স ছিল। এই যে পেঁয়াজের যে সেলগুলো দেখতে পাচ্ছি এগুলোর পোশাকি নাম হচ্ছে এপিডার্মাল সেল। এটা আমাদের ঠোঁটের ভেতরের লাইনে যে এপিথেলিয়াল সেল থাকে তার সমতুল্য, ঠিক আছে? কিরকম ভাবে সাজানো যদি দেখো, দেখবে এরকম ইটের মতো সাজানো আছে না, অনেকটা ফুটপাতে যেরকম ইট পাতা থাকে সেরকম। সেই জন্য এগুলোর আরেকটা ইংরেজি নাম হচ্ছে পেভমেন্ট সেল, মনে রাখবে, পেভমেন্ট। ফুটপাতে যে ইট পাতা থাকে সেই রকমভাবে সাজানো। এগুলো হচ্ছে পেঁয়াজের এপিডার্মাল সেল। এর মধ্যে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট নেই, কারণ এর কাজ ফটোসিনথেসিস করা নয়, সেই জন্য কোনো ক্লোরোপ্লাস্ট নেই। আমাদেরও ঠোঁটের এই ভেতর থেকে সেল নিয়ে আমরা যেটা দেখি মাইক্রোস্কোপ, এটাও এখানেও করা যেতে পারে। জাস্ট ঠোঁটটাকে টেনে ওই কভার স্লিপটা দিয়ে আমি একটু চেঁচে নিয়ে ওইটাকে দেখছি, একই রকম সেলের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবে। এটা হচ্ছে ঠোঁটের ক্ষেত্রে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, ঠিক আছে? এই সেলগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলোতে সেল ওয়াল আছে, প্রত্যেকটা সেলকে ঘিরে দেখবে কালো বাউন্ডারি রয়েছে। এটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর, তাই তো বলে বাংলায়। আর আমাদের ঠোঁটের যদি নিই তাতে কোষ প্রাচীর থাকবে না, কারণ প্রাণী কোষে সেল ওয়াল থাকে না। এই জন্যই সেলগুলো এই যে ছবিটা মোটা মোটা কালো কালো এই, এবং যদি অ্যারেঞ্জমেন্টটা দেখো দেখবে ইটের মতো সাজানো এরম করে। এই জন্য এটাকে বলে পেভমেন্ট সেল বলা হয়, অনেকে বলে এপিডার্মাল সেল। আমাদের ঠোঁটের এপিথেলিয়াল সেলের সমগোত্রীয়, এটা ভুলবে না কোনোদিন। হয়েছে?
আমরা যে মাইকে কথা বলছি সেটা কি যারা অনলাইনে আছে তারা শুনতে পাচ্ছে? শিওর একবার দেখে নিন এই যে আগে তো আপনার রেকর্ডিং হচ্ছে মিক্সার থেকে সেটা যাচ্ছে আর দুটো ওখানে ওটা মানে তোমাদেরকে এখানে সবাইকে দেখিয়ে দিচ্ছি নিউক্লিয়াসটা সেলটা সব দেখা যাচ্ছে এরকম হ্যাঁ স্যার মাইকটা নেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে এপিথেলিয়াল সেল, তাই তো? এপিডার্মাল সেল, যেটা বাচ্চারা এখানেই তৈরি করেছে এবং এই লাইট মাইক্রোস্কোপ দিয়ে ছবি তুলেছে এবং দেখতে পেয়েছে। তো আমরা এই যে হাতে কলমে চলছে কর্মশালা, এটা একটা ছোট্ট ব্রেক, ঠিক বলবো না, এই মুহূর্তে একটু স্থগিত রাখবো রেখে আমাদের মধ্যে পরবর্তী বক্তা এসে গেছেন। ওনাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, তোমরা এত ইন্টারেস্ট নিয়ে কাজ করছিলে দেখে। প্রফেসর কৌস্তব পান্ডা, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, কলকাতা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে এসছেন প্রফেসর মৈত্রী ভট্টাচার্য, ডিরেক্টর JBNSTS। ওনাকে রিকোয়েস্ট করব ডক্টর পান্ডাকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে। আমরা ওনাকে 1 ঘন্টা শুনে নেব, শুনে তারপরে আবার ফিরে আসবো আমাদের এই কর্মশালায়। আচ্ছা, ওরা একটু ঘুরে বসবে না? এরা উল্টো দিক করে আছে। হ্যাঁ, একটু চেয়ারটা এই সবাইকে বলতে হবে। আচ্ছা, তোমাদের উল্টো দিকে যে এখানে বলবে তো? পাশে একটু ঘুরিয়ে নাও, তাহলেই হবে। সাইড ওয়াইজ করলেও চলবে। চেয়ারগুলো ঘুরিয়ে নে।